ভেতরে এসো নীরা, এই দেখো, এটাই আমাদের বাসর ঘর। ওয়াও, ঘরটা তো একদম ফুলের বাগানের মতো লাগছে। মীরা একছুটে বিছানার কাছে চলে যায়, তার চোখে মুখে রাজ্যের বিস্ময়। এত ফুল দিয়ে বিছানা সাজিয়েছে কেন? এখানে কি কেউ ফুলের ব্যবসা করবে? বাসর রাতে ঘর এভাবে সাজাতে হয় নীরা। কিন্তু আন্টি যে বলল আমার জন্য অনেক চকলেট রাখা আছে, সেগুলো কোথায়? ওই যে ওখানে রাখা আছে টেবিলে। নীরা চকলেটের বক্স দেখে খুশিতে লাফিয়ে ওঠে। অয়না ততক্ষণে নিজের ভারী শেরওয়ানির বোতাম খুলতে শুরু করে। নীরা, তুমি চকলেট খাও, আমি বরং ফ্রেশ হয়ে আসি। সারা শরীর গেমে একাকার হয়ে গেছে। তাড়াতাড়ি যান, আমি কিন্তু একা সব চকলেট খেয়ে ফেলবো না হলে। তুমি সব খেও, আমার লাগবে না। অয়ন তোয়ালে আর ক্যাজুয়াল জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। হালকা গরম পানিতে গোসল করে বের হতে তার প্রায় 15 মিনিট সময় লাগে। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে অয়ন যখন রুমে ফেরে তার মনে হালকা একটা রোমান্টিক অনুভূতি কাজ করছিল, কিন্তু বিছানার দিকে তাকাতেই তার চোখ কপালে ওঠে। বিছানার সমস্ত ফুল নিচে ফেলে দেওয়া হয়েছে, আর মাঝ বরাবর ঘরের সব বালিশ আর কোল বালিশ দিয়ে রীতিমতো চীনের মহা প্রাচীর তৈরি করে রাখা হয়েছে। এসব কি নীরা? বিছানার এই অবস্থা কেন? নীরা তার ভারী শাড়িটা কোনো মতে পেঁচিয়ে বালিশের দেয়ালের ওপাশে বাবু হয়ে বসেছিল, হাতে তার আধ খাওয়া একটা চকলেট। দেখতেই তো পাচ্ছেন, দেয়াল দিয়েছি। আপনার বর্ডার ওই পাশে আর আমার বর্ডার এই পাশে। বর্ডার মানে? এটা তো আমাদের দুজনেরই বিছানা, আর তাছাড়া আমরা স্বামী স্ত্রী এবং আমাদের এক বাসর রাত। দুজনের বিছানা ঠিক আছে, কিন্তু আপনি আমার বর্ডার ক্রস করে এদিকে আসতে পারবেন না। অয়ন অবাক হয়ে বিছানার কাছে এগিয়ে যায়। সে হাত দিয়ে একটা কোল বালিশ সরাতে গেলেই নীরা হঠাৎ তীক্ষ্ণ গলায় চিৎকার করে ওঠে। একদম কাছে আসবেন না বলে দিচ্ছি। আমার দেয়াল ভাঙার চেষ্টা করলে আমি কিন্তু চিল্লিয়ে বাড়ি মাথায় তুলবো। অয়ন ভরকে গিয়ে 2 পা পিছিয়ে যায়। আরে, আমি তো শুধু বালিশটা সরাচ্ছিলাম, তুমি এভাবে চিৎকার করছো কেন? আমি জানি আপনি বালিশ সরিয়ে কি করবেন, আমি সব জানি। কি জানো তুমি? আর আমি কি করব? আপনি এখন আমার কাছে এসে আমাকে কামড়ে দিবেন, আমার রক্ত খাবেন। অয়ন হতবাক হয়ে নীরার মুখের দিকে তাকিয়ে থাকে। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। আমি তোমাকে কামড় দিব? আমি কি কুকুর নাকি যে তোমাকে কামড়াতে যাব? কুকুর না হলো আপনারা জামাইরা তো রাক্ষসী, আমি টিভিতে দেখেছি। অয়ন মাথার চুলে হাত বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মেয়েটা সিরিয়াসলি পাগল। টিভিতে কি দেখেছো তুমি? ওই যে একটা নাটকে দেখলাম, বাসরাতে জামাইটা বউয়ের দিকে কেমন রাক্ষসীর মতো এগিয়ে গেল, তারপর বউটা ভয়ে কাঁদতে লাগলো। আমি আপনার কোনো চালাকি মানবো না। নীরা, ওগুলো নাটক, বাস্তবে এমন কিছু হয় না। আমি একজন সাধারণ মানুষ, রাক্ষস নই। আপনি যতই ভালো সাজেন না কেন, আমি আপনাকে বিশ্বাস করি না। সব ছেলেরাই ভিতরে ভিতরে এক একটা ড্রাকুলা। অয়ন বুঝতে পারে যুক্তিতর্ক দিয়ে এই 17 বছরের অবুঝ মেয়েটিকে বোঝানো সম্ভব না। সে একটু নরম গলায় কথা বলার চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, আমি ড্রাকুলা, কিন্তু এখন তো অনেক রাত হয়েছে, আমাকে তো ঘুমাতে হবে, তাই না? আপনি আপনার ওপাশে ঘুমান, আমার দিকে ভুলেও তাকাবেন না। এভাবে বালিশ দিয়ে রাখলে আমি ঘুমাবো কি করে? আমার তো পা সরানোর জায়গা নেই। সেটা আমি কিভাবে জানবো? আপনি গুটিসুটি মেরে ঘুমান। অয়ন এবার সত্যিই একটু বিরক্ত হয়। সে দেয়াল টপকে বিছানার এক কোণায় বসতে চায়। দেখো নীরা, ছেলে মানুষই বন্ধ করো, আমাকে একটু বসতে দাও। অয়ন বিছানায় বসার সাথে সাথেই নীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে চকলেট ফেলে দিয়ে দ্রুত একটা মোটা কাঁথা নিজের মাথার উপর টেনে নেয়। আম্মু গো আম্মু, আমাকে বাঁচাও, রাক্ষসটা আমার কাছে চলে এসেছে। কাঁথার ভেতর থেকে নীরার ফুপিয়ে কান্নার আওয়াজ আসতে থাকে। অয়ন থমকে যায়। সে বুঝতে পারে মেয়েটা সত্যি ভয় পাচ্ছে। নীরা,
আরে আমি তো শুধু বসেছি, তুমি কাঁদছো কেন? নীরা কাঁথার ভেতর থেকেই ভাঙা গলায় উত্তর দেয়। আপনি খুব খারাপ। আমি কালকে আম্মুর কাছে চলে যাব। আমাকে একা থাকতে দিন। অয়ন অপরাধীর মতো বিছানা থেকে উঠে দাঁড়ায়। সে তো এমন কিছুই করতে চায়নি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুক চিরে। আচ্ছা নীরা, তুমি কেঁদো না, আমি তোমার কাছে আসছি না। নীরা কোনো উত্তর দেয় না, শুধু তার কান্নার শব্দটা একটু কমে আসে। তুমি বিছানাতেই ঘুমাও, আমি ওই সোফায় গিয়ে ঘুমাচ্ছি। নীরা আস্তে করে কাঁথা একপাশে সরিয়ে উকি দেয়। তার চোখ দুটো সত্যি সত্যি লাল হয়ে আছে। সত্যি সোফায় ঘুমাবেন? রাতে উঠে আমার কাছে আসবেন না তো আবার? না, আসবো না, তুমি নিশ্চিন্তে ঘুমাও। অয়ন আলমারি খুলে নিজের জন্য একটা পাতলা কম্বল আর একটা এক্সট্রা বালিশ বের করে নেয়। কাল সকালে উঠে ফ্রেশ হয়ে নিও, আমি অ্যালার্ম দিয়ে রাখছি। নীরা এবার পুরোপুরি কাঁথা সরিয়ে সোজা হয়ে বসে। তার ভয়টা যেন এক নিমিষেই গায়েব হয়ে গেছে। অ্যালার্ম দেওয়ার দরকার নেই, আমার খুব সকালে ঘুম ভাঙে। ঠিক আছে, শুভরাত্রি। গুড নাইট। আর শুনেন, সোফায় কিন্তু মশা থাকতে পারে, বেশি কামড়ালে আমাকে বলবেন, আমি কয়েল ধরিয়ে দিব। অয়ন অবাক হয়ে মেয়েটার দিকে তাকায়। একটু আগে যে মেয়েটা তাকে কামড়ে দেওয়ার ভয়ে কাঁদছিল, সে এখন মশার কামড়ের চিন্তা করছে। লাগবে না কয়েল, তুমি ঘুমাও। অয়ন ঘরের মূল আলো নিভিয়ে শুধু একটা ড্রিম লাইট জ্বালিয়ে দিল। এরপর সে গিয়ে সোফায় শুয়ে পড়ে। সোফাটা তার লম্বা শরীরের জন্য বেশ ছোট, পা ভাঁজ করে শুতে হচ্ছে। অয়ন ছাদের দিকে তাকিয়ে থাকে। তার বন্ধুরা বাসর রাত নিয়ে কত জল্পনা কল্পনা করেছিল, আর আজ সে কিনা নিজের বাসরাতের ড্রাকুলার উপাধি পেয়ে সোফায় মশার কামড় খাচ্ছে। অয়নের শখের সত্যি সত্যি 12টা বেজে গেছে। দর্শক, বুঝতে পারছেন না তো? চলুন আমি সুন্দর করে প্রথম থেকে বুঝিয়ে বলি। ঘটনা শুরু হয় গতকাল ধানমন্ডির বিশাল অর্কিড কনভেনশন সেন্টার থেকে। কনভেনশনটি আজ বেশ উৎসবমুখর পরিবেশ। চারদিকে চোখ ধাঁধানো আলো আর মৃদু স্বরে বাজছে বিয়ের সুন্দর একটি ইনস্ট্রুমেন্টাল সুর। স্টেজের একপাশে চুপচাপ বসে আছে আমাদের গল্পের নায়ক অয়ন চৌধুরী। পরনে ঘিয়ে রঙের দামি শেরওয়ানি, মাথায় পাগড়ি। তার চেহারায় একটা স্বভাবসুলভ নম্রতা আর কিছুটা লাজুক ভাব স্পষ্ট। কিরে দোস্ত, এভাবে রোবটের মতো বসে আছিস কেন? রোবটের মতো কোথায় বসে আছি? মিরাজের ঠোঁটে বাঁকা হাসি। সে অয়নের দীর্ঘদিনের বন্ধু আর কলিগ। তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই কোনো কর্পোরেট মিটিংয়ে এসেছিস। খামোখা বকিস না তো মিরাজ, আমার এমনিতে গরম লাগছে। গরম তো লাগবেই, এত সুন্দর একটা পিচ্ছি বউ পেয়েছিস, নার্ভাস হওয়াটাই স্বাভাবিক। আমি মোটেও নার্ভাস নই। তাই নাকি? তাহলে তোর ডান পাটা গত 10 মিনিট ধরে এভাবে কাঁপছে কেন? অয়ন দ্রুত নিজের পায়ের দিকে তাকায়। সত্যি তার পা হালকা কাঁপছিল। সে পা থামিয়ে সোজা হয়ে বসে। এটা অভ্যাসবশত হচ্ছিল। মিরাজ হাসতে হাসতে অয়নের কাঁধে চাপড় দেয়। আচ্ছা, মেনে নিলাম। তা তোর মহারানী কোথায়? স্টেজে তো তোকে একাই বসিয়ে রেখেছে। অয়নের নজর এতক্ষণ স্টেজের সামনের ভিড়ে আটকে ছিল। মিরাজের কথায় সে ঘাড় ঘুরিয়ে হলের একদম শেষ প্রান্তে তাকায়। সেখানে ফুচকার স্টলের সামনে বিশাল এক জটলা, আর সেই ভিড়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে আজকের কোণে নীরা। অয়ন দীর্ঘশ্বাস ফেলে। 17 বছরের এই মেয়েটার সাথে তার বিয়েটা সম্পূর্ণ ফ্যামিলির চাপে হচ্ছে। মেয়ে দেখতে গিয়ে অয়নেরও তাকে কিউট লেগেছিল, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তাই বলে নিজের বিয়েতে বউ সেজে কেউ এভাবে ফুচকা খায়? মামা, আর একটু ঝাল দিন না, টক পানিটা বেশি করে দিবেন। তুই পাগল হলি নাকি নীরা? এই ভারী শাড়ি পরে কেউ এইভাবে ফুচকা খায়? মিতু নীরার স্কুল ফ্রেন্ড। নীরার পরনে গাঢ় লাল রঙের ভারী লেহেঙ্গা আর গয়না। আরে রাখ তোর ভারী শাড়ি, আমার এমনিতে মেজাজ খারাপ। কেন মেজাজ খারাপ কেন? আজকে তো তোর বিয়ে। এই 20 কেজি ওজনের ড্রেস পরিয়ে আমাকে পুতুল বানিয়ে রেখেছে, আমি কি নড়তে পারছি? নীরা ফুচকার একটা আস্ত বাটি হাতে নিয়ে মিতুর দিকে চোখ পাকিয়ে তাকায়।
বিয়েতে তো এমনই সাজতে হয়, তুই তো এখন বউ। বউ হয়েছি বলে কি ফুচকা খাওয়া হারাম হয়ে গেছে? আশেপাশের মানুষজন কি ভাবছে বলতো? তোর হবু শাশুড়ি দেখলে তো বকবে। আন্টি আমাকে একদম বকে না, আন্টি আমাকে অনেক আদর করে। কথাটা বলতে বলতেই নীরা টপ করে একটা ফুচকা মুখে পুরে নেয়। ঝালে তার চোখ মুখ লাল হয়ে গেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা দেখছিলেন অয়নের মা আয়েশা বেগম এবং নীরার মা সালমা খাতুন। দেখো আয়েশা, তোমার ছেলের ঘাড়েই কিন্তু আমার এই পাগড়ি মেয়েটাকে চাপালাম। তুমি একদম চিন্তা করো না সালমা, নীরাকে আমি নিজের মেয়ের মতোই রাখবো। কিন্তু মেয়েটা যে এখনো কিছুই বোঝে না। এই দেখো না, বিয়ে দেখে ফুচকা নিয়ে পড়ে আছে। আয়েশা বেগম হাসতে হাসতে নীরার দিকে তাকান। বয়সটা তো এমন। আমার অয়ন খুব শান্ত ছেলে, ও ঠিকই নীরাকে সামলে নেবে। সালমা খাতুন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এদিকে স্টেজে বসে থাকতে থাকতে অয়নের গলা শুকিয়ে যায়। সে মিরাজকে ইশারা করে। মিরাজ, আমাকে একটু পানি দিবে? ওয়েটারকে রাখছি, দাঁড়া। দরকার নেই, আমি নিজেই গিয়ে খেয়ে আসছি। একটানা বসে থাকতে ভালো লাগছে না। যাবি যা, তবে তোর বউয়ের আশেপাশে যাস না। ফুচকার টক পানি ছিটিয়ে দেবে তোর দামি শেরওয়ানিতে। অয়ন মিরাজের কথায় কান না দিয়ে স্টেজ থেকে নেমে আসে। ডাইনিং এরিয়ার দিকে যেতে গেলেই ফুচকার স্টলটা পার হতে হয়। অয়ন ধীর পায়ে এগোচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই নীরা ঝালের চোটে এদিক ওদিক তাকাচ্ছিল পানির জন্য। উফ, কি ঝাল! মিতু, একটু পানি দে না। বললাম না এত ঝাল খাস না, দাঁড়া আমি আনছি। মিতু ভিড় ঠেলে চলে যায়। নীরা হাত দিয়ে বাতাস করতে করতে পেছনের দিকে ঘোরে। আর ঠিক তখনই অয়নের সাথে তার ধাক্কা লাগে। আহ, সরি সরি, আমি খেয়াল করিনি। নীরা মাথা নিচু করে কথাগুলো বলছিল, কিন্তু ঘিয়ে রঙের শেরওয়ানি দেখে সে মুখ তুলে তাকায়। আরে, আপনি স্টেজ থেকে নেমে এলেন যে? অয়ন নিজেকে একটু সামনে নিয়ে নীরার দিকে তাকায়। কাছ থেকে মেয়েটাকে আরো বেশি বাচ্চা আর চঞ্চল লাগছে। একটু পানি খেতে যাচ্ছিলাম। হো, তা আপনি ফুচকা খাবেন? হুম হুম। অয়ন অবাক হয়ে নীরার হাতের আধ খাওয়া ফুচকার বাটিটার দিকে তাকায়। না, আমি ফুচকা খাই না। কেন? ফুচকা তো অনেক মজা। আপনি কি ডায়েট করেন? আমি ডায়েট করি না, তবে বাইরে খোলা খাবার আমার সহ্য হয় না। দূর, আপনারা বড় মানুষেরা বড্ড বোরিং হন। বড় মানুষ মানে কি? আমি কি বুড়ো হয়ে গেছি? তা নয় তো কি, আপনার বয়স তো 26 আর আমার মাত্র 17। অয়ন দীর্ঘশ্বাস ফেলে। এই পিচ্ছি মেয়েটাকে কিভাবে বোঝাবে যে 26 বছর বয়সটা মোটেও বুড়ো হওয়ার বয়স নয়। বয়স দিয়ে তো আর সব বিচার হয় না। হয়তো আমার আব্বুর বয়স আর আপনার বয়স তো কাছাকাছি। অয়ন এবার সত্যিই চমকে ওঠে। কি বলছো তুমি এসব? তোমার বাবার বয়স অন্তত 50-এর কাছাকাছি হবে। তা হবে হয়তো, আমি অত হিসাব করে কথা বলি না। অয়ন বুঝতে পারে এই মেয়ের সাথে তর্কে যাওয়া বৃথা। সে নীরার লেহেঙ্গার দিকে খেয়াল করে। তোমার শাড়িতে ফুচকার টক পানি লেগেছে। ইস, তাই তো। এই মৃত্যুটা যে কোথায় গেল পানি আনতে? তুমি বরং ওয়াশরুম থেকে পরিষ্কার করে আসো। আরে, ও শুকিয়ে যাবে এমনিতে। আপনি এত খুঁতখুঁতে কেন? আমি খুঁতখুঁতে নই, জিনিসটা দেখতে খারাপ লাগছে তাই বললাম। নীরা হঠাৎ ফুচকার বাটিটা পাশের টেবিলের উপর রেখে অয়নের দিকে একটু এগিয়ে আসে। আচ্ছা, একটা কথা সত্যি করে বলবেন? কি কথা? আপনি কি রাতে নাক ডাকেন? অয়ন হতবাক হয়ে নীরার দিকে তাকিয়ে থাকে। বিয়ের আসরে দাঁড়িয়ে একটা মেয়ে তার হবু স্বামীকে এই প্রশ্ন করছে। মানে, এই অদ্ভুত প্রশ্ন কেন করছো? অদ্ভুত কোথায়, এটা তো জানা খুব জরুরি। কেন জরুরি? কারণ আমার আব্বু অনেক জোরে নাক ডাকে। আম্মু তো রাতে ঘুমাতেই পারে না। মাঝে মাঝে আম্মু আব্বুকে সেই লেভেলের বকা দেয়। আমি নাক ডাকি না। উফ, যাক বাঁচালেন। আপনি যদি নাক ডাকতেন, আমি কিন্তু আপনাকে ঘর থেকে বের করে দিতাম। অয়নের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে মনে মনে ভাবে, এই পিচ্ছি তো দেখছি আমাকে পাগল বানিয়ে ছাড়বে। সংসার যে একটা সিরিয়াস বিষয়, এর আগা মাথায় সে কি কিছুই বুঝছে না। আচ্ছা, তুমি কি জানো
বিয়েটা আসলে কি? হ্যাঁ, জানি তো। বিয়ে মানে হলো অনেক মানুষ আসবে, মজা হবে, আর আমি নতুন ড্রেস পরবো। শুধু এইটুকুই? আর কি? ও হ্যাঁ, এরপর থেকে আমি আপনার বাসায় থাকবো। আন্টি তো বলেছে আপনার বাসায় আমার জন্য অনেক চকলেট কিনে রেখেছে। অয়ন বুঝতে পারে এই মেয়ের মানসিকতা পুরোপুরি একটা বাচ্চাদের মতো। মায়ের কথা সে বিয়েতে রাজি হয়েছে শুধু মজার ছড়ে। আচ্ছা, তুমি ফুচকা খাও, আমি পানি খেয়ে আসছি। যান যান, এমনিতে আপনার সাথে কথা বললে আমার বোরিং লাগে। অয়ন আর কোনো কথা না বাড়িয়ে পানির কাউন্টারের দিকে এগিয়ে যায়। যাওয়ার সময় সে আর চোখে আরেকবার নীরার দিকে তাকায়। মেয়েটা আবার ফুচকাওয়ালার সাথে ঝাল নিয়ে তর্ক জুড়ে দিয়েছে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া এবং ছবি তোলার পর্ব শেষ হয়। কাজী সাহেব চলে এসেছেন। স্টেজ থেকে অয়নকে মহিলাদের দিকে নিয়ে যাওয়া হয় কাবিননামায় সাইন করার জন্য। আয়েশা বেগম নীরার পাশে বসে তাকে সব বুঝিয়ে দিচ্ছিলেন। মানিরা, কাজী সাহেব যখন জিজ্ঞেস করবেন তখন তুমি আলহামদুলিল্লাহ বলে কবুল বলবে, ঠিক আছে? নীরা ঘাড় নেড়ে সম্মতি জানায়, কিন্তু তার মনোযোগ তখনও মিতুর হাতের আইসক্রিমের দিকে। কাজী সাহেব গলা পরিষ্কার করে নীরার দিকে তাকান। মা, আমি জিজ্ঞেস করলে তুমি 3 বার কবুল বলবে, ঠিক আছে? আচ্ছা আঙ্কেল, তাড়াতাড়ি বলেন, আমার আইসক্রিম গলে যাচ্ছে। আশেপাশের কয়েকজন মহিলা নীরার কথায় ফিক করে এসে দেয়। অয়ন একটু দূরে বসে নিজের কপাল ডলছিল। এই মেয়ে তাকে প্রতি পদে পদে লজ্জিত করবে, এটা সে নিশ্চিত। কাজী সাহেব এরপর নিয়ম অনুযায়ী খুতবা পড়েন এবং নীরাকে কবুল বলতে বলেন। নীরা খুব সাধারণ একটা ব্যাপার মনে করে পরপর 3 বার কবুল বলে দেয়। অয়নের পালা এলে সেও অত্যন্ত নম্র এবং ধীর গলায় কবুল করে বিয়ে সম্পন্ন করে। চারদিকে সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। মোনাজাত শেষ হওয়ার পর অয়নের মা নীরাকে জড়িয়ে ধরে কপালে চুমু খান। আজ থেকে তুমি আমার ঘরের লক্ষ্মী বউ। আন্টি, বাসায় কিন্তু আমাকে আইসক্রিম দিতে হবে। সব দেব রে মা, সব দেব। তুই যা চাইবি তাই দেব। বিদায় পর্বটা বেশ ইমোশনাল হওয়ার কথা থাকলেও নীরার জন্য সেটা সেভাবে হয়নি। সে তার মাকে জড়িয়ে ধরে একবার শুধু বলেছিল, আম্মু, তুমি কিন্তু কালকে আমাকে দেখতে যাবে। সালমা খাতুন চোখের পানি মুছে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। রাত তখন প্রায় 12টা। ধানমন্ডি থেকে অয়নদের গুলশানের বাসায় পৌঁছাতে খুব বেশি সময় লাগে না। গাড়ি যখন বাড়ির গেটে এসে থামে, নীরা তখন অয়নের পাশেই সিটে মাথা হেরিয়ে ঘুমাচ্ছে। অয়ন আর চোখে মেয়েটার দিকে তাকায়। ঘুমানোর সময় তাকে একেবারে ছোট একটা বাচ্চার মতো মাসুম লাগছে। অয়ন খুব সাবধানে নীরার কাঁধে আলতো করে টোকা দেয়। নীরা, নীরা উঠো, আমরা চলে এসেছি। নীরা চোখ কষ্টাতে কষ্টাতে সোজা হয়ে বসে। চলে এসেছি। হ্যাঁ, গাড়ি থেকে নামতে হবে। নীরা গাড়ির দরজা খুলে বাইরে পা রাখতেই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। অয়ন দ্রুত তার হাত ধরে ফেলে। সাবধানে, ড্রেসটা অনেক ভারী, একটু সামলে হাঁটো। ছাড়েন, আমি হাঁটতে পারি, আপনাকে ধরতে হবে না। অয়ন আর কিছু বলে না। বাড়ির ভেতরে ঢোকার পর আয়েশা বেগম বিচলিত সব নিয়ম কানুন পালন করে নীরাকে বরণ করে নেন। অয়ন, তুই নীরাকে নিয়ে দোতলার রুমে যা। মেয়েটা সারাদিন ধকলে অনেক ক্লান্ত। অয়ন মাথা নেড়ে সম্মতি জানায়। চলো নীরা। নীরা এদিক ওদিক তাকাচ্ছিল। আন্টি, আমার চকলেটগুলো কোথায়? তোর রুমে রাখা আছে মা, অয়নের সাথে যা। নীরা চকলেটের কথা শুনে আর কোনো প্রশ্ন না করে সিঁড়ির দিকে এগোয়। অয়ন দীর্ঘশ্বাস ফেলে তার পেছন পেছন হাঁটতে শুরু করে। বাসরাত নিয়ে অয়নের মধ্যে খুব একটা রোমান্টিক ফ্যান্টাসি না থাকলেও আজকের রাতটা যে তার জীবনের সবচেয়ে অদ্ভুত একটা রাত হতে যাচ্ছে, সেই বিষয়ে তার বিন্দু মাত্র সন্দেহ ছিল না। দোতলার করিডোর ধরে হাঁটার সময় চারপাশটা একদম নিস্তব্ধ লাগছিল অয়নের কাছে। সে পকেট থেকে চাবি বের করে নিজের ঘরের লক খোলে। দরজা খুলতেই গোলাপ আর রজনীগন্ধার মিষ্টি সুবাসে ঘরটা মোমো করে ওঠে। সারা ঘর লাল আর সাদা ফুলে খুব সুন্দর করে সাজানো।
এসব দেখেই বলেছিল নীরা। ওয়াও, ঘরটা তো একদম ফুলের বাগানের মতো লাগছে। এই ছিল আসল ঘটনা। আশা করি বুঝতে পেরেছেন। গল্পের শেষের দিকে ধামাকা কিছু টুইস্ট আছে, সেগুলো একদম মিস করবেন না। না টেনে গল্পটি শেষ অবধি শুনতে থাকুন। নীরা আর অয়ন এখন ঘুমাচ্ছে আলাদা আলাদা। সকাল হতে হতে আপনারা ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন এবার শুরু করি। পরের দিন সকালে স্নিগ্ধ আলো জানালার পর্দা ভেদ করে ঘরের ভেতরে এসে পড়েছে। অয়নের ঘুম ভাঙে পিঠে ব্যথার তীব্র অনুভূতি নিয়ে। সোফায় গুটিসুটি মেরে ঘুমানোর ফল। সে উঠে দেখে বিছানা ফাঁকা, বালিশের দেয়ালগুলো আগের মতোই আছে, শুধু নীরা নেই। অয়ন দ্রুত ফ্রেশ হয়ে নিচে ডাইনিং রুমে যায়। নাস্তার টেবিলে অয়নের বাবা আনোয়ার চৌধুরী খবরের কাগজ পড়ছেন। আয়শা বেগম টেবিলে গরম পরোটার ভুনা মাংস সাজিয়ে দিচ্ছেন। আসসালামু আলাইকুম বাবা, গুড মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। আয় বস। নতুন বউ কই? মনে হয় এখনো রুমে। অয়নের কথার মাঝেই সিঁড়ি দিয়ে ধূপধাপ শব্দ করে নিচে নেমে আসে নীরা। পরনে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, চুলগুলো এলোমেলো করে খোপা করা। আন্টি, মানে আম্মু, আমার না খুব খিদে পেয়েছে। আয় মা বস, তোর জন্যই খাবার রেডি করছিলাম। রাতে ভালো ঘুম হয়েছে তো? নীরা চেয়ার টেনে অয়নের ঠিক উল্টো দিকে বসে। অয়ন আর চোখে তার দিকে তাকায়। মেয়েটার চোখে মুখে অদ্ভুত এক গাম্ভীর্য। একদম ভালো ঘুম হয়নি আম্মু, তোমার ছেলে আমাকে সারা রাত ঘুমাতেই দেয়নি। টেবিলে হঠাৎ পিন পতন নীরবতা নেমে আসে। অয়নের মুখের ভেতর পরোটার টুকরোটা আটকে যায়। সে বিষম খেয়ে কাশতে শুরু করে। আনোয়ার চৌধুরী কাগজ নামিয়ে চোখ বড় বড় করে তাকান। কি বলছিস মা? অয়ন কি করেছে? তোমার ছেলে কাল রাতে আমাকে জাপটে ধরতে চেয়েছিল। লোকটা তো খুবই খারাপ, একদম রাক্ষসের মতো আমার দিকে এগিয়ে আসছিল। নীরা, এসব কি বলছো তুমি সবার সামনে? আমি কি মিথ্যে বলছি? তুমি আমার বালিশের দেয়াল ভাঙার চেষ্টা করনি, বলো? বালিশের দেয়াল? হ্যাঁ আব্বু, আমি বিছানার মাঝখানে সব বালিশ দিয়ে দেয়াল তুলেছিলাম। তারপরও আমার কাছে আসতে চাইছিল। তুমি ওকে বকে দাও তো একটু। কয়েক সেকেন্ড পুরো টেবিল একদম চুপ। অয়ন লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আর ঠিক তখনই আনোয়ার চৌধুরী হো হো করে হেসে ওঠেন। আয়শা, তোমার ছেলের তো দেখে কোনো যোগ্যতাই নাই। নিজের বউকে বাসর রাতে ভয় পাইয়ে দিয়েছে। সত্যিই তো। আমি তো ভেবেছিলাম আমার ছেলেটা অনেক বুঝদার। আয়শা বেগম হাসতে হাসতে অয়নের কাছে এসে তার কানটা হালকা করে মুড়ে দেন। তোর না একটু ধৈর্য ধরা উচিত ছিল অয়ন। মেয়েটা তো মাত্রই আমাদের বাড়িতে এলো। মা, তোমরা ভুল বুঝছো। আমি ওরকম কিছুই করতে চাইনি। ও এমনিতেই ভয় পাচ্ছিল। একদম মিথ্যা কথা। তুমি আমার রক্ত খেতে আসছিলে, টিভিতে আমি দেখেছি। মানিরা, তুমি একদম চিন্তা করো না। অয়নার কখনো তোমার বালিশের দেয়াল ভাঙবে না। আমি ওকে কড়া শাসন করে দেব। থ্যাংক ইউ আব্বু, তুমি অনেক ভালো। অয়ন চুপচাপ নিজের প্লেটের দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবে, আমি কোন বিপদে পড়লাম ভাই? নিজের বাবা মাও এখন এই বিচ্ছির দলে। সকালে নাস্তারি হাসাহাসি পর্ব শেষ হওয়ার পর অয়ন নিজের ঘরে চলে আসে অফিসের জন্য তৈরি হতে। ঘড়িতে তখন সকাল প্রায় 9টা বাজে। আয়নার সামনে দাঁড়িয়ে অয়ন তার নেভি ব্লু টাইয়ের নট ঠিক করছিল। ড্রয়ার থেকে হাত ঘড়িটা বের করে পড়তেই নীরা ধপাস করে দরজা খুলে ভেতরে ঢোকে। আপনি অফিসে যাচ্ছেন? হ্যাঁ, 10টায় মিটিং আছে একটা। দাঁড়ান, আপনার চেকিং হবে এখন। চেকিং? কিসের চেকিং? নীরা কোনো উত্তর না দিয়ে সরাসরি বিছানার ওপর রাখা অয়নের বিফ ড্রেসের কাছে চলে যায়। সে চেইন খুলে ভেতরে জিনিসপত্র উল্টে পাল্টে দেখতে শুরু করে। আরে আরে, করছো কি? ভিতরে কাগজগুলো এলোমেলো হয়ে যাবে তো। চুপ থাকুন, আমি দেখছি ভিতরে কোনো মেয়ের ছবি বা লাভ লেটার আছে কিনা। আমার ব্যাগে সব কেন থাকবে না? আমি তো কাজে যাচ্ছি। আমি সব জানি, আমার বান্ধবীদের কাছ থেকে শুনেছি কর্পোরেট অফিসে নাকি অনেক স্মার্ট মেয়েরা থাকে, তারা বিবাহিত ছেলেদের দিকে বেশি নজর দেয়। তোমার বান্ধবীরা তো দেখছি অনেক কিছুই জানে। শুনুন, আমি কিন্তু একদম অন্যরকম বউ। আমার জামাই আপনি,
অন্য কোনো মেয়ের দিকে তাকালে আমি কিন্তু চোখ তুলে গেলে দিবে, একদম বলে দিলাম। আচ্ছা বাবা, ঠিক আছে। আমার কারো দিকে তাকানোর সময় নেই। নীরা ব্যাগ চেক করা শেষ করে এবার টেবিলের ওপর থেকে অয়নের মোবাইল ফোনটা হাতে নেয়। পাসওয়ার্ড কি এটা? আমার ফোনে পাসওয়ার্ড দেয়া নেই, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া। ফিঙ্গারপ্রিন্ট খুলুন, আমি হোয়াটসঅ্যাপ চেক করব। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায়। সে বাধ্য স্বামীর মতো ফোনে আঙুল ছুঁয়ে আনলক করে দেয়। দেখো, যা দেখার তাড়াতাড়ি দেখো, আমার লেট হয়ে যাচ্ছে। নীরা মনোযোগ দিয়ে ফোন ঘাঁটছিল। অয়ন তখন নিজের ব্যাগের চেন আটকাতে যায়। ঠিক তখনই নীরার চোখ পড়ে ব্যাগের এক কোণায় লুকোনো একটা অদ্ভুত কালো রঙের ফাইলের দিকে। ফোন রেখে বলে, এই কালো ফাইলটা কিসের? নীরা অয়নের আগেই হাত বাড়িয়ে ফাইলটা টেনে বের করে আনে। ফাইলের ওপর কোনো নাম বা লোগো নেই, শুধু একটা রূপোলি রঙের কোড লেখা। অয়নের নম্র শান্ত চেহারাটা হঠাৎ এক সেকেন্ডের জন্য একদম পাথরের মতো কঠিন হয়ে যায়। তার চোখের দৃষ্টিতে একটা হিমশীতল শীতলতা খেলে যায়। ওটা আমাকে দাও নীরা। নীরা ফাইলটা পেছনে লুকিয়ে, না, দেব না। আগে বলে ভিতরে কি আছে? এত লুকিয়ে রেখেছিলেন কেন? অয়ন সেকেন্ডের ভগ্নাংশে নিজেকে আবার সামনে নেয়। তার মুখের সেই কঠিন ভাবটা উধাও হয়ে সেখানে একটা মিষ্টি লাজুক হাসি ফুটে ওঠে। এটা অফিসের খুব বোরিং কাজ নীরা। ক্লায়েন্টদের কিছু পুরনো ডাটা তুমি বুঝবে না। বোরিং কাজ হলে এত অদ্ভুত একটা ফাইল কেন? কোম্পানি থেকে এভাবেই দেয়, তুমি দাও, নইলে বস আমাকে বকা দেবে। নীরা ফাইলটা অয়নের হাতে দিয়ে দেয়। তার মনে বিন্দুমাত্র সন্দেহ জাগে না, কিন্তু ফাইলের ওপরের এই অদ্ভুত কোড আর অয়নের মুহূর্তের সেই ভয়ঙ্কর চাহনি যেন এক গভীর রহস্যের ইঙ্গিত দিয়ে যায়। ঠিক আছে, নিয়ে যান, কিন্তু মনে রাখবেন কোনো মেয়ের সাথে যেন আমি আপনাকে না দেখি। একদম না, আমি শুধু ল্যাপটপের দিকে তাকিয়ে থাকবো। হাসি এখন। যান, আর আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবেন। মনে থাকলে আনবো। মনে না থাকলে রাতে কিন্তু সোফাও জুটবে না, বারান্দায় ঘুমাবেন। অয়ন আর কোনো কথা না বলে হালকা হেসে ঘর থেকে বেরিয়ে যায়। তবে সিঁড়ি দিয়ে নামার সময় তার চোয়াল শক্ত হয়ে আসে। এই ফাইলটা নীরার হাতে পড়া মোটেও নিরাপদ নয়। আমাকে আরো সতর্ক হতে হবে। যদি নীরা এই ফাইল দেখে ফেলে, তাহলে আমার সব প্ল্যান ব্যস্ত যেতে পারে। এমন কি আছে এই ফাইল যেটার জন্য অয়ন এত ভয় পাচ্ছে? এর রহস্য উন্মোচন হবে খুব তাড়াতাড়ি। অয়ন নিচে নেমে আসে। ড্রয়িং রুমে আয়েশা বেগম চা খাচ্ছিলেন। অয়নকে সিঁড়ি দিয়ে নামতে দেখে তিনি হাত নেড়ে ডাকেন, অয়ন, এদিকে আয় একটু। কি হয়েছে মা? আমার কিন্তু অফিসে দেরি হয়ে যাচ্ছে। দেরি হলেও কিছু করার নেই। আজ থেকে তোর একটা নতুন ডিউটি শুরু হলো। নতুন ডিউটি মানে কি? মানে হলো নীরা এখন একাদশ শ্রেণীতে পড়ে। ওর তো ক্লাস শুরু হয়ে গেছে। বিয়ের আগে কথা ছিল ও পড়াশোনা চালিয়ে যাবে। তাই আজ থেকে তুই প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় ওকে কলেজে নামিয়ে দিয়ে যাবি, আর বিকেলে ফেরার সময় নিয়ে আসবি। মা, আমার অফিস আর কলেজ তো একদম উল্টো দিকে। তাছাড়া আমার মিটিং থাকে। আমি কিভাবে প্রতিদিন ওকে আনা নেওয়া করবো? সেসব আমি জানি না। আমার বৌমাকে আমি একা একা রিকশায় বা বাসে করে কলেজে পাঠাতে পারবো না। তুই তোর গাড়ি নিয়ে ওকে ড্রপ করবি, এটাই ফাইনাল। অয়ন বুঝতে পারে মায়ের সাথে তর্ক করে লাভ নেই। ঠিক তখনই নীরা কাঁধে ব্যাগ ঝুলিয়ে কলেজের ইউনিফর্ম পরে নিচে নেমে আসে। আম্মু, আমি রেডি। মাশাল্লাহ, একদম লক্ষ্মী মেয়ের মতো লাগছে। জামা অয়নের গাড়িতে নিয়ে বল। তাড়াতাড়ি চলুন ড্রাইভার সাহেব, আমার কিন্তু ক্লাসে লেট হয়ে যাচ্ছে। অয়ন দীর্ঘশ্বাস ফেলে নীরার পেছন পেছন গ্যারেজের দিকে এগিয়ে যায়। সে নিজের দামি গাড়িটা বের করে নীরাকে নিয়ে ধানমন্ডির গার্লস কলেজের দিকে রওনা দেয়। দেখো নীরা, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু ছুটির সময় আমার আসতে একটু দেরি হতে পারে। তুমি একদম গেটের ভিতরে দাঁড়াবে, বাইরে বের হবে না। আচ্ছা বাবা, আচ্ছা। আমি কোনো বাচ্চা মেয়ে নই যে হারিয়ে যাব। অয়ন নীরাকে কলেজের গেটে নামিয়ে দিয়ে নিজের অফিসের দিকে গাড়ি ঘোরায়। সে জানতো না যে দুপুরবেলা এই কলেজের গেটেই তার জন্য এক বিশাল অপমান অপেক্ষা করছে। দুপুর 2টা বাজে। অফিসে দুপুরের লাঞ্চ ব্রেকে অয়ন এসে দাঁড়িয়েছে ধানমন্ডির গার্লস কলেজের গেটের সামনে। অয়ন তার কালো রঙের সেরান গাড়িটা পার্ক করে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে।
অয়নের পরনে ফরমান সাদা শার্ট আর কালো প্যান্ট, চোখে রোদ চশমা। কলেজের আশেপাশে অনেক অভিভাবক এবং ছাত্রীদের ভিড়। অয়ন বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। তার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে 3:30টায়। আরে নয়ন, তুমি এখানে? অয়ন ঘাড় ঘুরিয়ে তাকায়। তানিয়া তার অফিসের কলিগ। মেয়েটা বেশি স্মার্ট, পরনে একটা স্লিভলেস টপস আর জিন্স। হ্যাঁ তানিয়া, তুমি এদিকে যে। আমার একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল এই এরিয়াতে। তা তুমি এই গার্লস কলেজের সামনে কি করছো? কারোর জন্য ওয়েট করছো নাকি? হ্যাঁ, একটু কাজ ছিল। কি কাজ? সত্যি করে বলো তো, কোনো গার্লফ্রেন্ডকে পিক করতে এসেছো নাকি? অফিসে তো তুমি একদম সাধু সন্ন্যাসী হয়ে থাকো। অয়ন হাসবে না কাঁদবে বুঝতে পারে না। সে মাত্রই কিছু বলতে যাবে, ঠিক তখনই কলেজের গেট দিয়ে মিতুর সাথে গল্প করতে করতে বের হয় নীরা। দূর থেকেই সে দেখতে পায় অয়ন একটা স্মার্ট মেয়ের সাথে দাঁড়িয়ে হাসি মুখে কথা বলছে। নীরার মুখটা মুহূর্তের মধ্যেই লাল হয়ে ওঠে। মিতু, দেখেছিস আমার বোরিং জামাইয়ের কাণ্ড? আমি এখানে ক্লাস করছি আর উনি এখানে রাস্তার মাঝে মেয়েদের সাথে দাঁত কেলিয়ে কথা বলছেন। আরে হয়তো পরিচিত কেউ হবে, তুই আগে ভাগে রেগে যাচ্ছিস কেন? তুই চুপ থাক। আমি আজ ওই মেয়েদের একদিন কি আমার জামাইয়ের একদিন করে ছাড়বো। নীরা হনহন করে হেঁটে অয়নের দিকে এগিয়ে যায়। অয়ন তানিয়ার সাথে কথা বলতে বলতে আর চোখে নীরাকে দেখতে পায়। সে তানিয়াকে কিছু একটা বলতে যাবে, তার আগেই নীরা এসে অয়নের হাত শক্ত করে জড়িয়ে ধরে। হ্যালো, এক্সকিউজ মি, আপনি এখানে আমার জামাইয়ের সাথে কি করছেন? তানিয়া চমকে গিয়ে নীরার দিকে তাকায়। মেয়েটার কলেজের ইউনিফর্ম পরা, দেখতে একদম বাচ্চা। তোমার জামাই মানে? নয়ন তোমার জামাই? হ্যাঁ, আমার জামাই। কোনো সন্দেহ আছে? উনি ম্যারিড। ওনার দিকে একদম নজর দিবেন না বলে দিলাম। অয়ন লজ্জায় যেন মাটির সাথে মিশে যাচ্ছে। রাস্তার মাঝখানে একটা বাচ্চা মেয়ে তাকে জামাই বলে দাবি করে তার কলিগকে ধমকাচ্ছে। নীরা, কি করছো তুমি? উনি আমার অফিসের কলিগ হন। আপনি চুপ থাকুন। আমি জানি কলিগ সেজে কিভাবে জামাই ভাগাতে হয়। আমি সব সিরিয়ালে দেখেছি। ও গড নয়ন, তুমি বিয়ে করে ফেলেছো আর আমাদের জানাওনি? আর বউ তো দেখি একদম ফায়ার ব্র্যান্ড। আপনি হাসছেন কেন? আমি কিন্তু ডাইনি বউ। আমার জামাইয়ের দিকে নজর দিলে আমি কিন্তু আপনার চুল টেনে ছেড়ে ফেলবো। তানিয়া আর হাসি চেপে রাখতে পারে না। সে শব্দ করে হেসে ওঠে। আচ্ছা বাবা, আমি তোমার জামাইকে নিয়ে যাব না। তোমার জামাই তোমার কাছেই থাক। নয়ন, আমি আসছি, কাল অফিসে দেখা হবে। তানিয়া হাসতে হাসতেই সেখান থেকে চলে যায়। অয়ন হাত দিয়ে কপাল চেপে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে। তুমি কি আমাকে এভাবে রাস্তায় অপমান না করলে পারতে না নীরা? আমি অভিমান করেছি? তুমি নিজে যে ওই পেতনির সাথে দাঁত বের করে হাসছিলে সেটা বুঝি কিছু না? উনি আমার কলিগ, ওনার সাথে একটা কাজের ব্যাপারে কথা বলছিলাম। কাজের কথা অফিসে বসে বলবে? কলেজের গেটে দাঁড়িয়ে কাজের কথা বলার কি আছে? অয়ন বুঝতে পারে এই মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে তর্কে জেতা সম্ভব নয়। সে গাড়ির দরজা খুলে দেয়। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে। এবার দয়া করে গাড়িতে উঠো, আমার অফিসে লেট হচ্ছে। আজকে তোমাকে গাড়িতে উঠতে দিলাম। এরপর যদি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখেছি তাহলে কিন্তু সোজা বাবার বাড়ি চলে যাব। অয়ন ড্রাইভিং সিটে বসে ইঞ্জিন স্টার্ট দেয়। বাইরে থেকে সে বিরক্ত দেখালেও ভেতরে ভেতরে নীরার এই ছেলে মানুষই পজেসিভনেস তার বেশ ভালোই লাগছিল। কেউ একজন তার জন্য এতটা অধিকারবোধ দেখাচ্ছে, এই অনুভূতিটা অয়নের কাছে একদম নতুন। অয়ন নীরাকে বাসায় নামিয়ে দিয়ে আবার অফিসে ফিরে যায়। মিটিং শেষ করতে করতে বিকেল হয়ে এসেছে। অয়ন আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছে। বাসায় ঢুকে সে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। অয়ন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা টি শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে আসে। সে কিচেনের দিকে যায় এক গ্লাস পানি খাওয়ার জন্য। কিচেনের দরজার কাছে গিয়ে সে থমকে দাঁড়ায়। ভেতরে এক অদ্ভুত দৃশ্য। নীরা চুলগুলো চুলোয় বেঁধে রেখেছে। তার কলেজের ইউনিফর্ম বদলে সে এখন একটা ফ্লোরাল ম্যাক্সি পরা। তবে আসল বিষয় সেটা না। আসল বিষয় হলো নীরা সারা মুখে চুলে, এমনকি নাক এবং চোখের পাপড়িতেও পর্যন্ত সাদা আটা মেখে আছে। নীরা প্রাণপণ চেষ্টা করছে একটা রুটি গোল করার, কিন্তু রুটিটা গোল না হয়ে বাংলাদেশের ম্যাপ হয়ে যাচ্ছে। এসব কি হচ্ছে নীরা? নীরা চমকে পেছনে ঘোরে। তার আটা মাখা মুখ দেখে অয়ন আর হাসি আটকে রাখতে পারে না। সে জোরে হেসে ওঠে।
আপনি হাসছেন কেন? দেখতে পাচ্ছেন না আমি রুটি বানাচ্ছি? রুটি বানাচ্ছ নাকি রুটির সাথে যুদ্ধ করছো? তোমার মুখে এ কি অবস্থা? আরে আটাগুলো উঠছিল তো, তাই মুখে লেগে গেছে। আপনি একদম হাসবেন না বলে দিলাম। অয়ন হাসি থামিয়ে কিচেনের ভেতরে ঢোকে। কিন্তু হঠাৎ রুটি বানানোর শখ হলো কেন? বাসায় তো কাজের বউ আছে। আমি আজ টিভিতে একটা প্রোগ্রাম দেখলাম, সেখানে বলল বউরা নিজের হাতে রান্না করে খাওয়ালে নাকি জামাইরা অনেক খুশি হয়, তাই ভাবলাম আপনাকে একটু খুশি করি। অয়নের বুকটা অদ্ভুত একটা মায়ায় ভরে ওঠে। এই অবুঝ মেয়েটা তাকে খুশি করার জন্য আটা মেখে ভূত হয়ে গেছে। তুমি কি আগে কখনো রুটি বানিয়েছো? না, এইটাই প্রথমবার। কিন্তু এই রুটিটা গোল হচ্ছে না কেন বুঝতেই পারছি না, বারবার কোণা বেরিয়ে যাচ্ছে। অয়ন মুচকি হেসে নীরার একদম পেছনে এসে দাঁড়ায়। দুজনের মাঝে দূরত্ব প্রায় নেই বললেই চলে। দাও, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে গোল করতে হয়। অয়ন পেছন থেকে নীরার হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। নীরার হাতগুলো একদম নরম আর ছোট। অয়নের বুকের সাথে নীরার পিঠ হালকা ছুঁয়ে আছে। আপনি রুটি বানাতে পারেন? পারি। ব্যাচেলর লাইফে অনেক বানিয়েছি। তুমি বেলুনটা এভাবে হালকা করে ধরো। অয়ন নীরার হাত ধরে ব্যালনটা আটার গোলার উপর ঘোরাতে শুরু করে। কিচেনের জানালা দিয়ে পরন্ত বিকেলের কমলা আলো এসে নীরার মুখে পড়ছে। অয়নের নিঃশ্বাসের শব্দ নীরার কানের কাছে শোনা যাচ্ছে। নীরার হৃৎপিণ্ড হঠাৎ করে একটু জোরে ধুকপুক করতে শুরু করে। সে রুটি বেলার দিকে মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার মন বারবার অয়নের হাতের স্পর্শের দিকে চলে যাচ্ছে। দেখলে, চাপ বেশি দেওয়া যাবে না, হালকা করে ঘোরাতে হবে। দেখছি। অয়ন রুটিটা একদম পারফেক্ট গোল করে বেড়ে দেয়। সে নীরার হাত ছেড়ে দিয়ে তার পাশে এসে দাঁড়ায়। এই তো হয়ে গেল। এবার বাকিগুলো একা করতে পারবে? পারবো মনে হয়। অয়ন নীরার মুখের দিকে তাকায়। তার নাকের ডগায় একটু আটা লেগে আছে। অয়ন খুব স্বাভাবিকভাবে হাত বাড়িয়ে নীরার নাকের আটাটা মুছতে যায়। তোমার নাকে আটা লেগে আছে। অয়নের আঙ্গুল নীরার নাক ছুঁতে যাবে, ঠিক সেই মুহূর্তে বাতাসে উড়ে আসা একটু আটার গুঁড়ো নীরার নাকের ভেতর ঢুকে যায়। নীরা বিকট শব্দে একটা হাঁচি দেয়, আর হাঁচির দমকে তার হাতের তালুতে থাকা বাকি আটা উড়ে গিয়ে সোজাসুজি অয়নের মুখের ওপর পড়ে। অয়ন চোখ বন্ধ করে ফেলে। তার পুরো মুখ, চোখের পাপড়ি আর চুল আটার গুঁড়োয় সাদা হয়ে যায়। ইস, সরি, আমি ইচ্ছে করে করিনি। অয়ন চোখ খোলার চেষ্টা করে, কিন্তু আটার জন্য পারছে না। সে দুই হাত দিয়ে মুখ মুছতে শুরু করে। নীরা, তুমি আমাকে স্নোম্যান মারিয়ে দিলে। নীরা প্রথমে একটু ভয় পেলেও অয়নের অবস্থা দেখে সে আর হাসি চেপে রাখতে পারে না। সে খিলখিল করে হাসতে শুরু করে। আপনাকে একদম হার্টার ভূত লাগছে। দাঁড়ান, আমি মিতুকে ভিডিও কলে দেখাই। নীরা, তুমি কিন্তু মার খাবে আবার। আমার চোখে আটা ঢুকেছে। নীরা অয়নের কথা শোনার আগেই কিচেন থেকে দৌড়ে পালায়। তার হাসির শব্দ পুরো বাড়িতে প্রতিধ্বনিত হতে থাকে। অয়ন বেসিনের কল ছেড়ে চোখে পানি ঝাপটা দিতে শুরু করে। তার রোমান্স করার শখ পুরোপুরি মিটে গেছে। সে বুঝতে পারে এই পিচ্ছি বউর সাথে রোমান্স করতে যাওয়া আর নিজের পায়ে কুড়াল মারা একদম সমান। আটার ভূত হয়ে রান্নাঘরের এই রোমান্স পশু হওয়ার পর দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে। এই এক সপ্তাহে অয়নের জীবনটা রুটিন মাফিক এক অদ্ভুত রোলার কোস্টারে পরিণত হয়েছে। প্রতিদিন সকালে নীরাকে কলেজে নামিয়ে দেওয়া, বিকেলে পিক করা, রাতে বিছানায় বালিশের দেয়াল টপকে সোফায় ঘুমানো, এটাই এখন তার রোজ না মজা। নীরা এখনো অয়নকে তার বডিগার্ড জামাই হিসেবেই ভাবে, আর কথায় কথায় অন্য মেয়েদের দিকে তাকালে চোখ গেড়ে দেওয়ার হুমকি দেয়। অয়নও নীরার এই অবুঝপনাগুলো ধীরে ধীরে মেনে নিয়েছে, এমনকি ভেতরে ভেতরে একটু উপভোগ করতে শুরু করেছে। সপ্তাহের শেষ দিন শুক্রবার। আয়েশা বেগমের কথা মতো অয়ন আর নীরা আজ মিরপুরে নীরার বাবার বাড়িতে বেড়াতে এসেছে। বিয়ের পর এটাই তাদের প্রথম একসাথে বেড়াতে যাওয়া। নীরার বাবার বাড়িটা বেশ বড়, 2 তলা একটা ডুপ্লেক্স। বাড়িতে আজ আত্মীয় স্বজনদের বেশ ভিড়। নীরার খালাতো মামাতো কাজিনরা সবাই এসেছে নতুন জামাইয়ের সাথে আড্ডা দিতে।
দুপুরের খাওয়ার পর সবাই মিলে ড্রয়িং রুমে বসেছে। অয়ন একটা সিঙ্গেল সোফায় বসে চুপচাপ সবার কথা শুনছে। তার স্বভাব সুলভ লাজুক আর নম্র ভাবটা এখানেও স্পষ্ট। নীরার মামাতো ভাই ফারহান বলে, তা দুলা ভাই, আপনার তো কোনো সাউন্ডই নেই। অফিসেও কি সারাদিন এভাবেই চুপচাপ বসে থাকেন? না, অফিসে তো কাজের কথায় ব্যস্ত থাকি। এখানে তো তোমরা সবাই গল্প করছো, আমি শুধু শুনছি। নীরার খালাতো বোন সাদিয়া বলে ওঠে, অয়ন ভাইয়াকে দেখে তো মনে হচ্ছে একদম একটা রোবট। নীরা, তুই সারাদিন এই বোরিং মানুষের সাথে থাকিস কিভাবে? আর বলিস না, লোকটার কোনো সেন্স অফ হিউমারই নেই। সারাদিন শুধু ল্যাপটপ আর ফাইল নিয়ে পড়ে থাকে। আমি তো মাঝে মাঝে ভাবি, ওনার গলা 1 ঘন্টা পরিয়ে রাখি, অন্তত নড়াচড়া করলে শব্দ তো হবে। নীরার কথায় ঘরের সবাই হো হো করে হেসে ওঠে। অয়ন একটু অপ্রস্তুত হয়ে যায়, তবে সে কিছু বলে না। নীরার কাজিনরা অয়নকে এভাবে খ্যাপাতে পেরে বেশ মজা পাচ্ছিল। দুলা ভাই, আপনি কি কোনো স্পোর্টস বা অ্যাকশন মুভি টুভি দেখেন, নাকি শুধু রোমান্টিক নাটক দেখেন? খুব একটা সময় পাই না, তবে মাঝে মাঝে নিউজ দেখা হয়। আরে ওসব অ্যাকশন মুভি দেখলে তো রাতেই ভয়ে ঘুমাবে না। উনি একদম ভীতু টাইপের মানুষ। তোর জামাই তো দেখি পুরোই লাজুক বিড়াল রে নীরা। অয়ন শুধু মুচকি হাসে। সে এই বাচ্চা ছেলে মেয়েগুলোর কথার জবাব দিয়ে পরিবেশ নষ্ট করতে চায় না। রাতের বেলা প্ল্যান হলো ছাদে বারবিকিউ পার্টি হবে। নীরার কাজিনরা মিলে সব আয়োজন করেছে। অয়ন একটা চেয়ারে বসে ম্যারিনেট করা মাংসের দিকে তাকিয়েছিল। আপনি এখানে বসে আছেন কেন? যান, ফারহান ভাইয়াকে একটু হেল্প করুন। আমি তো বারবিকিউ করতে পারি না নীরা। আপনি পারেনটা কি? শুধু বসে বসে খাবেন? একদম বোরিং জামাই। এমন সময় সাদিয়া দৌড়ে ছাদের এক কোণে থেকে আসে। তার বুকটা ফ্যাকাশে হয়ে আছে। ফারহান ভাইয়া, ওই পাশের ছাদ থেকে এলাকার কিছু বকাটে ছেলে আমাকে উল্টাপাল্টা কমেন্ট করছে। ওরা লেজার লাইট মারছে আমার গায়ে। কি বলছিস? দাঁড়া তো, আমি দেখছি কোন সাহসীরা আমাদের ছাদে ডিস্টার্ব করে। ফারহান রেগে ছাদের দেয়ালের দিকে এগোয়, কিন্তু পাশের ছাদের 4-5টা শক্ত সমর্থ বকাটি ছেলে দাঁড়িয়েছিল। তারা ফারহানকে দেখে উল্টো গালাগালি শুরু করে। কিরে চশমা, বেশি ফুটানি দেখাস? নিচে আয়, তোর হাড্ডি ভেঙে হাতে ধরিয়ে দেব। ফারহান একটু ঘাবড়ে যায়। ছেলেগুলো এলাকার মাস্তান টাইপের। সে নীরবে পেছনে ফিরে আসে। ওরা তো মনে হয় ড্রাগস নিয়ে বসে আছে। ওদের সাথে ঝামেলা করে লাভ নেই, আমরা বরং নিচে চলে যাই। মানে কি? আমরা আমাদের ছাদে থাকবো আর ওরা ডিস্টার্ব করবে? তোমার দুলাভাইকে বলো না কিছু করতে। তোর জামাই কি করবে? সে তো লাজুক মানুষ, উল্টো মার খেয়ে বসবে। অয়ন এতক্ষণ চুপচাপ সব শুনছিল। সে ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে তার চেহারার সেই শান্ত ভাবটা হঠাৎ করেই গায়েব হয়ে গেছে। তোমরা সবাই একটু পেছনে দাঁড়াও, আমি দেখছি। আপনি কোথায় যাচ্ছেন? ওরা তো আপনাকে মেরে ফেলবে। কিছু হবে না। অয়ন ধীর পায়ে ছাদের দেয়ালের কাছে যায়। পাশের ছাদটা একদম লাগানো। বকাটি ছেলেগুলো অয়নকে দেখে শীষ বাজায়। আরেকটা হিরো আলম আইলো রে। কি রে ভাই, বইয়ের সামনে বাপ নিচ্ছিস? অয়ন কোনো কথা না বলে দেয়াল টপকে এক লাফে পাশের ছাদে চলে যায়। নীরা আর তার কাজিনরা ভয়ে চিৎকার করে ওঠে। অয়নকে দেখে ছেলেগুলো তাকে ঘিরে ধরে। একজন অয়নের কলার ধরতে হাত বাড়ায়, কিন্তু চোখের পলকে দৃশ্যটা বদলে যায়। অয়ন ছেলেটার হাত ধরে এমন একটা মোচড় দেয় যে হাড় ভাঙার মঠ করে একটা আওয়াজ হয়। ছেলেটা যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। বাকি 3টে ছেলে কিছু বোঝার আগেই অয়ন বিদ্যুৎ গতিতে ঘুরে একজনের তল পেটে হাঁটু দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করে। ছেলেটা মুখ দিয়ে রক্ত তুলে পড়ে যায়। তৃতীয় ছেলেটা পকেট থেকে একটা সুইচ গিয়ার চাকু বের করে অয়নের দিকে তেড়ে আসে। অয়ন শুধু একটু সরে গিয়ে ছেলেটার হাত ধরে এমনভাবে কনুইয়ের জয়েন্টে আঘাত করে যে চাকুটা ছিটকে পড়ে যায় আর ছেলেটার হাত উল্টো দিকে ঝুলে যায়। মাত্র 1 মিনিটের মধ্যেই 3টা ছেলে মাটিতে শুয়ে কাতরাচ্ছে। নীরা টাইপের ছেলেটা ভয়ে কাঁপতে কাঁপতে পেছাতে থাকে। অয়ন ধীর পায়ে তার দিকে এগোয়। আর 1 পা পিছালে ছাদ থেকে নিচে ফেলে দেব। অয়নের গলার স্বর এতটাই ভয়ঙ্কর আর গম্ভীর যে ছেলেটার প্যান্ট ভিজে যাওয়ার অবস্থা। অয়ন ছেলেটার শার্টের কলার ধরে তাকে শূন্যে তুলে ফেলে। আজকের পর থেকে এই বাড়ির দিকে যদি ভুল করো চোখ তুলেছিস, আমি তোদের চোখ ওপরে কুকুরকে খাওয়াবো।
বুঝতে পেরেছিস? মাফ করে দেন ভাই, আর জীবনেও এই দিকে তাকাবো না, আমরা সাইডা দেন। অয়ন তাকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে আবার দেয়াল টপকে নিজেদের ছাদে ফিরে আসে। নীরা, ফারহান, সাদিয়া সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না যে এই লাজুক বোরিং মানুষটা মাত্র 2 মিনিটে 4 জন গুন্ডাকে কিভাবে প্রফেশনাল কিলারের মতো মেরে শুইয়ে দিল। ফারহান, বারবিকিউ কি হয়ে গেছে? আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। নীরা বড় বড় চোখ করে অয়নের দিকে তাকিয়ে থাকে। তার লাজুক জামাইয়ের এই ভয়ঙ্কর রূপ সে আগে কখনো দেখেনি। অয়ন নীরার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়। পরদিন রাতে অয়ন আর নীরা মিরপুর থেকে নিজেদের বাসায় ফিরে আসে। অয়নের বেডরুমে নীরা বিছানায় বসে ফোন ঘাঁটছিল। অয়ন ফ্রেশ হয়ে এসে একটা খাতা আর কলম নিয়ে নীরার পাশে বসে। নীরা, ফোনটা একটু রাখো, তোমার সাথে আমার কিছু সিরিয়াস কথা আছে। কি কথা? দেখো নীরা, আমাদের বিয়ে হয়েছে, কিন্তু তুমি এখনো সংসার জিনিসটা কি সেটা বুঝো না। তুমি এখন একটা বাচ্চার মতো আচরণ করো। আমি বাচ্চা নই, আমি কলেজে পড়ি। কলেজে পড়লেও তুমি মানসিক দিক থেকে এখন ম্যাচিওর হওনি। স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু একই ছাদের নিচে থাকা বা চকলেট খাওয়া নয়, এটা অনেক গভীর একটা সম্পর্ক। গভীর মানে কি? আপনি কি আমাকে সমুদ্রের নিচে নিয়ে যাবেন? অয়ন কপালে হাত দেয়। সে খাতা কলম খুলে ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করে। ধরো, এটা তুমি আর এটা আমি। আমাদের দুজনের একটা আলাদা পৃথিবী আছে, যেখানে আমরা একে অপরের সুখ দুঃখ শেয়ার করব, একে অপরকে বুঝবো। অয়ন টানা 10 মিনিট ধরে সংসার, দায়িত্ব আর স্বামী স্ত্রীর ভালোবাসা নিয়ে লেকচার দিতে থাকে। সে তার জীবনের প্রথম কোনো মেয়েকে এত যত্ন করে কিছু বোঝাচ্ছিল। বুঝতে পারছো না? স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক। যখন তুমি আমার হাত ধরবে তখন। অয়ন কথা বলতে বলতে পাশে ঘোরে, আর ঘুরে সে যা দেখে তাতে তার লেকচার দেওয়ার সব উৎসাহ এক নিমিষেই শেষ হয়ে যায়। নীরা অয়নের দামি অ্যাপল ল্যাপটপটার উপর মাথা রেখে মুখ হা করে ঘুমাচ্ছে। শুধু তাই নয়, তার মুখ থেকে লালা গড়িয়ে ল্যাপটপের কিবোর্ডের ওপর পড়ছে। হে আল্লাহ, এই মেয়েকে আমি কি বোঝাচ্ছি? অয়ন একটা টিস্যু দিয়ে খুব সাবধানে নীরার মুখ আর ল্যাপটপটা মুছে দেয়। ল্যাপটপটা বন্ধ করে সাইডে রাখে। তারপর নীরাকে কোলে তুলে বিছানায় ঠিক মতো শুইয়ে দিয়ে গায়ের ওপর কম্বল টেনে দেয়। নীরা ঘুমের ঘোরে অয়নের একটা হাত জড়িয়ে ধরে। অয়ন মুচকে হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটা যতই অবুঝ হোক, অয়ন তাকে সত্যি সত্যি ভালোবাসতে শুরু করেছে। অয়ন বিছানা থেকে উঠে ঘরের আলো নেভানোর জন্য সুইচের দিকে এগোয়। ঠিক তখনই জানালার কাজ ভেদ করে একটা লাল রঙের লেজার লাইট সোজা অয়নের কপালে সে স্থির হয়। সাধারণ কোনো মানুষ হলে এই স্নাইপারের লেজার দেখে ভয়ে জ্ঞান হারাতো, কিন্তু অয়নের শরীরের একটা পেশিও কাঁপে না, সে একটুও ঘাবড়ায় না। অয়ন খুব ধীরে সুস্থে ঘুরে জানালার দিকে তাকায়। অন্ধকারে তার চোখ দুটো শিকারী বাজ পাখির মতো জল করে ওঠে। সে লেজার লাইটের সোর্সের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা বাঁকা ভয়ঙ্কর হাসি দেয়। তারপর একদম স্বাভাবিক ভঙ্গিতে হাত বাড়িয়ে জানালার ভারী পর্দাটা টেনে দেয়। ঘরের ভেতর এখন ঘুটঘুটে অন্ধকার। এই সাধারণ কর্পোরেট জব করা লাজুক অয়নের আসল পরিচয় কি? কেন একটা স্নাইপার তাকে টার্গেট করেছে? আর অয়ন কেন একটুও ভয় পেল না? সব প্রশ্নের উত্তর আসতে চলেছে খুব তাড়াতাড়ি। লেজার লাইটের সেই অদ্ভুত ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেছে। অয়ন স্বাভাবিকভাবে অফিসে যায়, নীরাকে কলেজে নামায়। তবে গত 2 দিন ধরে অয়নের ফোনে অচেনা নম্বর থেকে বেশ কিছু কল আসছিল। অয়ন নীরার সামনে কথা না বলে বারান্দায় গিয়ে নিচু স্বরে কথা বলছিল, আর এতেই নীরার মাথায় সন্দেহের পোকা ঢুকে যায়। তার ধারণা অয়ন নিশ্চয়ই অন্য কোনো মেয়ের সাথে চুটিয়ে প্রেম করছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা। অয়ন নীরাকে ফোন করে জানিয়েছে যে তার একটা জরুরি মিটিং আছে, ফিরতে রাত হবে। নীরা মৃতুকে নিয়ে সোজা গুলশানে সেই নির্দিষ্ট ক্যাফের সামনে এসে হাজির হয়, যেটা লোকেশন সে অয়নের ফোনের ম্যাপে দেখেছিল। নীরা, তুই আমাকে এই কালো বোরকা পরিয়ে এখানে কেন নিয়ে এসেছিস? ভেতরে তো দম বন্ধ হয়ে আসছে। চুপ থাক, গোয়েন্দারা এভাবেই কাজ করে। আমার ওই বোরিং জামাই আজ ধরা পড়বে আমার হাতে। নীরা বোরখার নেকাব টেনে শুধু চোখ দুটো বের করে রেখেছে। সে ক্যাফের কাচের ভেতর দিয়ে উকি দেয়। ক্যাফের একদম ভেতরের দিকের একটা টেবিলে অয়ন বসে আছে।
তার উল্টো দিকে দুজন বেশ গম্ভীর চেহারার লোক বসে আছে। লোকগুলোর পরনে কালো স্যুট, টেবিলের ওপর একটা ফাইল রাখা। কই, কোন মেয়ে তো দেখছি না। দুজন আঙ্কেলের সাথে বসে আছে তোর জামাই। তুই কিছু বুঝিস না, ওই লোকগুলো নিশ্চয়ই কোনো মেয়ের বাবা বা ভাই আমার জামাইকে ব্ল্যাকমেল করে বিয়ে দিতে চাইছে, কিন্তু আমি সেটা হতে দেব না। ক্যাফের ভেতরে অয়নের সামনের লোকটি একটা কাগজ এগিয়ে দেয় অয়নের দিকে। মিস্টার অয়ন, এই ডিলটা সাইন করলে আপনার কোম্পানির অনেক লাভ হবে। শুধু এখানে একটা সাইন করে দিন। ডিলের টার্মসগুলো আমি পড়েছি, তবে আমার কি ডাউট আছে? ডাইট রাখা কিছু নেই, আপনি নিশ্চিন্তে সাইন করতে পারেন। অয়ন পকেট থেকে কলম বের করে কাগজটার উপর রাখে। সে সাইন করতে যাবে, ঠিক সেই মুহূর্তে ক্যাফের দরজা খুলে ঝড়ের বেগে ভেতরে ঢুকে কালো বরকা পরা নীরা। চোর চোর, আমার জামাই চুরি করে নিয়ে যাচ্ছে। ক্যাফের সব মানুষ চমকে ওঠে। অয়ন আর ওই লোক দুজন অবাক হয়ে দরজার দিকে তাকায়। নীরা দৌড়ে গিয়ে সোজা অয়নদের টেবিলের উপর ঝাঁপিয়ে পড়ে। তার ধাক্কায় টেবিলের উপরে থাকা পানির গ্লাস উল্টে যায়। আরে কি করছেন আপনি? কি করছি মানে? তুমি আমাকে ধোকা দিচ্ছ, অন্য মেয়ের সাথে বিয়ের ডিল করছো। অয়ন নীরার মুখ দেখে আক্ষরিক অর্থে হা হয়ে যায়। নীরা, তুমি এখানে? আর এই অদ্ভুত পোশাক কেন পরছো? মিস্টার অয়ন, এসব কি হচ্ছে? এই মেয়েটি কে? আমি ওনার ডাইনি বউ। আপনারা আমার জামাইকে ব্ল্যাকমেল করছেন কেন? আমি পুলিশ ডাকবো কিন্তু। উল্টে যাওয়া গ্লাসের পানিতে টেবিলের উপরে থাকা ডিলের সব কাগজ ভিজে একদম নষ্ট হয়ে যায়। লোক দুজন রাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়ায়। আপনার সাথে ডিল করতে আসাটাই আমাদের ভুল হয়েছে মিস্টার অয়ন, আমরা চললাম। লোক দুজন হনহন করে ক্যাফে থেকে বেরিয়ে যায়। অয়ন দুই হাত দিয়ে নিজের কপাল চেপে ধরে। নীরা, তুমি জানো তুমি কি করছো? এটা একটা কোটি টাকার ডিল ছিল, তুমি সব শেষ করে দিলে। তুমি আমার সাথে চিটিং করবে আর আমি চুপ করে থাকবো? তুমি ওই লোকগুলোর সাথে কি করছিলে? ওরা ক্লায়েন্ট ছিল নীরা, বিজনেস ডিল হচ্ছিল। তুমি আমাকে রাস্তায় অপমান করো, সেটা মেনে নিয়েছি, কিন্তু এখন আমার ক্যারিয়ারের 12টা বাজিয়ে দিলে। অয়ন রাগে কাঁপছিল। সে নীরাকেও আরো কিছু করা কথা শোনাতে যাবে, ঠিক তখনই তার পকেটে থাকা সিক্রেট ফোনটা ভাইব্রেট করে ওঠে। অয়ন একটু সরে গিয়ে ফোনটা বের করে। স্ক্রিনে একটা মেসেজ জ্বলজ্বল করছে। তার কলিগ মেসেজ করেছে। স্যার, ওই পেপারসগুলো ফেক ছিল, ওরা ক্লায়েন্ট নয়, আন্ডারওয়ার্ল্ডের লোক। ওরা ওই পেপারের ভেতর দিয়ে আপনাকে একটা লিগ্যাল ফাঁদে ফেলছিল। ভালো হয়েছে আপনি সাইন করেননি। অয়ন মেসেজটা পড়ে পাথরের মতো জমে যায়। তার শ্বাস ভারী হয়ে আসে। সে যদি আজ সাইন করতো তাহলে তার পুরো মিশন এবং জীবন ঝুঁকির মুখে পড়তো। অয়ন ধীরে ধীরে ফোনটা পকেটে রেখে নীরার দিকে ঘোরে। নীরা তখনও রাগে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। নীরা, কি এখন আমাকে বকবে? তো বকো, আমি কালকে বাবার বাড়ি চলে যাব। অয়ন এগিয়ে গিয়ে হঠাৎ করে নীরার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। না বকবো না, তুমি আজ আমার অনেক বড় একটা উপকার করেছো নীরা, আমিও তো বুঝতেই পারিনি। উপকার করেছি মানে কি? তুমি না বললে আমি তোমার ক্যারিয়ারের 12টা বাজিয়ে দিয়েছি? মাঝে মাঝে 12টা বাজাটাও ভালো। চলো, তোমাকে আজ তোমার পছন্দের আইসক্রিম খাওয়াবো। নীরা কিছু বুঝতে না পেরে বোকার মতো অয়নের দিকে তাকিয়ে থাকে। তবে আইসক্রিমের কথা শুনে তার রাগ এক নিমিষেই গলে পানি হয়ে যায়। অয়ন মনে মনে হাসে। এই মেয়েটার পাগলামি আজ তাকে এক নিশ্চিত মৃত্যুর ফাঁদ থেকে বাঁচিয়ে দিল। ক্যাফের সেই ঘটনার পর 2 দিন কেটে গেছে। আজ শুক্রবার, ছুটির দিন হওয়ায় অয়নের 2 বন্ধু মিরাজ আর ফাহিম সন্ধ্যায় তাদের বাসায় আড্ডা দিতে এসেছে। ড্রয়িং রুমে বসে 3 বন্ধু মিলে প্লে স্টেশনে ফিফা গেম খেলছিল। সাথে কফি আর স্ন্যাক্স চলছে। দোস্ত, তুই তো বিয়ের পর একদম গায়েব হয়ে গেছিস। আগে তো উইকেন্ডে আমরা বাইরে ঘুরতে যেতাম। সময় পাই না রে, অফিস আর বাসা সামলাতে দিন শেষ। সময় পাবি কিভাবে? পিচ্ছি বউ তোকে যেভাবে আড়ালে আড়ালে রাখে, মনে হয় তুই কোনো অমূল্য রতন। 3 বন্ধু হাসাহাসি করছিল। ঠিক এমন সময় দোতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে নীরা। পরনে একটা সুতির 3 পিস, চোখে একটা 0 পাওয়ারের চশমা পরে সে একদম কড়া হেডমাস্টারের ভাব ধরেছে। এক্সকিউজ মি, আপনারা এখানে কি করছেন? আরে ভাবি যে কেমন আছেন? আমরা তো অয়নের সাথে একটু আড্ডা দিচ্ছিলাম।
আড্ডা দেওয়ার সময় শেষ। ঘড়িতে কয়টা বাজে দেখেছেন? ফাহিম হাত ঘড়ির দিকে তাকায়। এই তো রাত 10টা বাজে। ঢাকা শহরে 10টা তো মাত্র সন্ধ্যা। আপনাদের কাছে সন্ধ্যা হতে পারে, কিন্তু আমার জামাইয়ের এটা ঘুমের টাইম। আপনারা এবার বাসায় যান। নীরা, ওরা তো আজই এলো, আর একটু বসুক না। একদম না, তুমি কাল রাতও দেরি করে ঘুমিয়েছো। সকালে অফিসে যাওয়ার সময় তোমার চোখ লাল ছিল। আমি এসব মানবো না। মিরাজ আর ফাহিম একে অপরের মুখ চাওয়াচাই করে মুচকি হাসে। আচ্ছা ভাবি, আমরা চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে ফাহিম একটা সিগারেট খাবে, তারপর যাব। আমার ড্রয়িং রুমে কোনো স্মোকিং করা যাবে না। ধোঁয়ায় আমার জামাইয়ের কাশি হয়। আপনারা এক্ষুনি বাইরে যান। নীরা এমনভাবে ধমক দেয় যে ফাহিম পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করেও আবার ঢুকিয়ে রাখে। কি রে অয়ন, তুই তো দেখি পুরোই বউয়ের আঁচলের তলে ঢুকে গেছিস। তোর তো নিজের কোনো ডিসিশনই নেই। তোর আবার যা তো, খামুখা ওকে ডাকাস না। গেলাম ভাই গেলাম। তোর বউয়ের যে করা শাসন, মিলিটারিও ফেল। বন্ধুরা হাসতে হাসতে বিদায় নেয়। দরজা বন্ধ করে অয়ন নীরার দিকে ঘোরে। বন্ধুদের সামনে এভাবে অপমান না করলেও পারতেন এরা। ওরা কি ভাবলো বলো তো? ওরা কি ভাবলো তাতে আমার কি? আমার জামাইয়ের শরীর খারাপ হলে তো ওরা দেখতে আসবে না, আমাকেই দেখতে হবে। নীরার কথাগুলো খুব সাধারণ হলেও অয়নের বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। কেউ একজন তার স্বাস্থ্যের এতটা খেয়াল রাখছে, এতটা অধিকার দেখাচ্ছে। অয়ন কিছুই না বলে নীরার দিকে তাকিয়ে একটা স্নিগ্ধ হাসি দেয়। নীরার এই শাসনগুরু সে সত্যি উপভোগ করতে শুরু করেছে। আড্ডা শেষে বন্ধুরা চলে যাওয়ার পর রাতের খাবার খেয়ে অয়ন আর নীরা শুতে চলে যায়। মাঝরাতে হঠাৎ নীরার ঘুম ভেঙে যায়। নীরা চোখ কষতে দেখে বিছানার ওপাশে সোফায় অয়ন নেই। সে উঠে বসে। কোথায় গেল লোকটা? পানি খেতে নিচে গেল নাকি? নীরা জগ থেকে পানি ঢালতে গিয়ে দেখে জগে পানি নেই। সে জগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। কিচেনে যাওয়ার পথে সে খেয়াল করে ছাদের দরজাটা একটু খোলা, আর সেখান দিয়ে ঠান্ডা বাতাস আসছে। নীরা পা টিপে টিপে সিঁড়ি বেয়ে ছাদে ওঠে। ছাদটা ঘুটঘুটে অন্ধকার, শুধু রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলো এসে পড়েছে এক কোণায়। নীরা দেখে অয়ন ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। নীরা তাকে চমকে দেওয়ার জন্য চুপি চুপি পেছনে এগোতে থাকে, কিন্তু অয়নের গলার আওয়াজ শুনে নীরার পা আটকে যায়। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, কালকের মধ্যে ওকে পৃথিবী থেকে সরিয়ে দাও। নীরা চমকে ওঠে। এটা কি তার সেই লাজুক জামাইয়ের গলা? অয়নের গলার স্বর এতটাই হিম শীতল আর ভয়ঙ্কর যে নীরার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। আর শোনো, আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকানোর সাহস যেন কারণ না হয়। যদি হয় তাহলে আমি নিজে এসে ওদের চামড়া তুলে নিব। ক্লিয়ার? নীরার হাত থেকে কাচের জগটা খসে পড়ার উপক্রম হয়। সে ভয়ে কাঁপতে থাকে। তার নম্র ভদ্র জামাই মানুষ খুনের অর্ডার দিচ্ছে। নীরা অজান্তেই এক পা পিছিয়ে যায়। হাত তার পায়ের ধাক্কায় ছাদের মেঝেতে পড়ে থাকা একটা টব হালকা শব্দ করে ওঠে। চোখের পলকে অয়ন পেছনে ঘোরে। তার ডান হাত স্বয়ংক্রিয়ভাবে পকেটের দিকে চলে যায়, কিন্তু নীরাকে দেখেই সে থমকে দাঁড়ায়। মাত্র এক সেকেন্ডের ভগ্নাংশে অয়নের সেই ভয়ঙ্কর খুনের চেহারাটা সম্পূর্ণ বদলে যায়। তার চোখে মুখে আবার সেই চিরচেনা লাজুক আর বোকা বোকা ভাবটা ফিরে আসে। আরে নীরা, তুমি এত রাতে ছাদে কি করছো? তুমি কার সাথে কথা বলছিলে? কাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চাইছিলে? ও আচ্ছা, ওই কথা। আরে আমি তো ফোনে পাবজি গেম খেলছিলাম। ওই গেমে এনিমিকে মারার জন্য বন্ধুদের সাথে কথা বলছিলাম। গেম খেলছিলে? কিন্তু তোমার গলাটা তো একদম অন্যরকম লাগছিল, অনেক ভয়ঙ্কর। আরে গেমে তো একটু জুস নিয়ে কথা বলতে হয়, নইলে তো ফিলিংস আসে না। তুমি ভয় পেয়ে গেছো নাকি? অয়ন এগিয়ে এসে নীরার হাত থেকে জগটা নিয়ে নেয়। পানি খেতে উঠছিলে বুঝি? চলো আমি নিচে থেকে পানি এনে দিচ্ছি। নীরা কিছু না বলে অয়নের পেছন পেছন সিঁড়ি দিয়ে নামতে থাকে, কিন্তু তার মনের ভেতর সন্দেহটা আরও গাঢ় হতে থাকে। ওই গলাটা কোনো গেম খেলার গলা ছিল না, ওটা ছিল একদম রিয়েল। তার জামাই আসলে কে? ছাদের ওই ঘটনার পর আরও বেশ কিছুদিন কেটে যায়। অয়ন আর নীরার অদ্ভুত সংসার এভাবেই চলতে থাকে। সকালে নাস্তার টেবিলে নীরা নিয়ম করে অয়নকে এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না বলে শাসন করে। অয়ন অফিসে যাওয়ার সময় নীরা তার ফোন চেক করে। এমনকি উইকেন্ডেও অয়নকে বন্ধুদের সাথে বাইরে যেতে দেয় না নীরা।
প্রথম প্রথম নীরার এই অধিকার বোধ আর দুষ্টুমিগুলো অয়নের খুব ভালো লাগলেও দিন যত এগোচ্ছে অয়ন ততই ক্লান্ত হয়ে পড়ছে। আজ সকালে কিচেনে চা বানাচ্ছিল নীরা। অয়ন রেডি হয়ে ডাইনিং টেবিলে এসে বসে। নীরা, আমার চাটা একটু তাড়াতাড়ি দিও, আজ অফিসে একটা ইম্পর্ট্যান্ট প্রেজেন্টেশন আছে। প্রেজেন্টেশন তো ঠিক আছে, কিন্তু কাল রাতে তুমি ল্যাপটপে কোন মেয়ের প্রোফাইল দেখছিলে? নীরা, আমি তোমাকে কাল রাতে বলেছি, ওটা আমাদের কোম্পানির নতুন HR, আর সিভি দেখছিলাম আমি। আমি ওইসব সিভি টিভি বুঝি না, তুমি অন্য মেয়ের ছবি দেখবে না একদম। অয়ন চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখে। তার ভেতরে এক ধরনের একঘেয়েমি আর ক্লান্তি ভর করেছে। নীরা, তুমি কি বুঝতে পারছো না আমার একটা প্রফেশনাল লাইফ আছে? আমি সারা জীবন তোমারই বাচ্চা মানুষের মতো সন্দেহ আর পাগলামোগুলোতে সামলাতে পারবো না। আমি বাচ্চা মানুষ? তুমি আমাকে বাচ্চা বলছো? হ্যাঁ, তুমি এখনো বাচ্চা রয়ে গেছো। একটা সংসার মানে শুধু সন্দেহ করা আর শাসন করা নয়। আমি একজন স্ত্রী চাই যে আমাকে বুঝবে, আমার কাজের প্রেশারটা শেয়ার করবে, কিন্তু তুমি তো সারাদিন শুধু তোমার জেদ নিয়েই পড়ে আছো। অয়ন কথাগুলো একটু কড়া গলাতেই বলে পারে। নীরা অবাক হয়ে অয়নের দিকে তাকিয়ে থাকে। অয়ন এর আগে কখনো তার সাথে এত রুক্ষভাবে কথা বলেনি। ঠিক আছে, আমি যদি এতই খারাপ হই তাহলে তুমি আমার সাথে কথা বলো না। নীরা হনহন করে কিচেনে চলে যায়। অয়ন আর চা না খেয়ে ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। গাড়িতে বসে অয়ন স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে রাখে। তার আসলে একটা ম্যাচিউর সঙ্গী দরকার, যে তার এই দ্বৈত জীবনের চাপটা বুঝতে পারবে। নীরার এই প্রতিদিনের অবুঝ দুষ্টুমিগুলো অয়নের কাছে এখন আর কিউট লাগছে না, বরং একটা মানসিক যন্ত্রণার মতো মনে হচ্ছে। অয়ন বুঝতে পারছে তাদের মাঝে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হতে শুরু করেছে। ধীরে ধীরে এভাবেই সময় এগিয়ে যায়। আজ অয়নদের বিয়ের 1 বছর পূর্ণ হয়েছে। অয়নের অফিসের পক্ষ থেকে একটি বড় 5 স্টার হোটেলে গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়েছে। অয়ন সেখানে প্রধান অতিথি, কারণ তার প্রজেক্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে। গুলশানের একটি বিলাসবহুল হোটেলের বলরুমে চারদিকে অভিজাত মানুষের ভিড়। অয়ন ব্ল্যাক স্যুট আর হোয়াইট শার্টে একদম হ্যান্ডসাম লাগছে। নীরাকে আজ আয়েশা বেগম জোর করে একটি দামি জামদানি শাড়ি পরিয়ে পাঠিয়েছেন। মিস্টার অয়ন, আপনার প্রেজেন্টেশনটা সত্যিই দারুণ ছিল। আমাদের বোর্ড মেম্বাররা আপনার কাজে খুবই ইমপ্রেসড। ফারহানা অয়নের ক্লায়েন্ট, দেখতে বেশ সুন্দরী এবং মার্জিত। সে অয়নের বেশ কাছে দাঁড়িয়ে কথা বলছিল। ধন্যবাদ মিসেস ফারহানা, ক্রেডিটটা আসলে পুরো টিমের। আপনি খুব হাম্বল। যাই হোক, এই ডিলটা নিয়ে আমরা কাল লাঞ্চে ডিটেলসে কথা বলতে পারি কি? অয়ন কিছু বলতে যাবে ঠিক তখনই নীরা হাতে জুসের গ্লাস নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। ফারহানাকে অয়নের কাছাকাছি দেখে নীরার পিত্তি জ্বলে ওঠে। এক্সকিউজ মি, আপনি কে? আমার জামাইয়ের সাথে এত ঘেঁষে দাঁড়িয়ে কি কথা বলছেন? আশেপাশের কয়েকটা মানুষ চমকে নীরার দিকে তাকায়। ফারহানা কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। সরি, আমি ওনার বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার নাকি ভাগানোর ধান্দা? আমি সব বুঝি। এই যে শুনুন বুড়ি আপা, অন্য কারো জামাইয়ের দিকে নজর দেওয়া খুব খারাপ কাজ। নীরা, কি করছো তুমি? উনি আমাদের ভিআইপি গেস্ট। নীরা অয়নের শার্টের কলার খপ করে ধরে। তুমি একদম চুপ থাকো। এই মহিলাকে তুমি কাল লাঞ্চে ডেটে যাওয়ার পারমিশন কেন দিচ্ছিলে? পুরো বলরুমে পিন পতন নীরবতা। বড় বড় বিজনেসম্যান আর অয়নের বসের সামনে নীরা অয়নের কলার ধরে টানছে। অয়নের মুখটা লজ্জায় আর অপমানে নীল হয়ে যায়। নীরা, হাত ছাড়ো, সবাই দেখছে। দেখুক, সবাইকে দেখিয়ে তোমাকে বাসায় নিয়ে যাব। চলো এখন। অয়নের এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে ঝটকা দিয়ে নীরার হাত সরিয়ে দিয়ে হনহন করে হলরুম থেকে বেরিয়ে যায়। নীরাও তার পেছনে দৌড়াতে থাকে। বাসায় ফেরার পুরোটা পথ অয়ন একটা শব্দও করেনি। গাড়ির ভেতরে এক ভয়াবহ নীরবতা বিরাজ করছিল। নীরা কয়েকবার কথা বলার চেষ্টা করলেও অয়নের পাথরের মতো মুখ দেখে সাহস পায়নি। বেডরুমে ঢুকে অয়ন তার টাইটা ছুঁড়ে ফেলে দেয়। নীরা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় অয়নের প্রতিচ্ছবি দেখছিল। তুমি অমন রাগ করছো কেন? আমি তো ঠিকই করেছি। ওই মহিলা তো তোমাকে চোখে হারাচ্ছিল। অয়ন শান্তভাবে নীরার দিকে ঘোরে, কিন্তু তার চোখের দৃষ্টি আজ অন্য দিনের চেয়ে একদম আলাদা। সেখানে কোনো লাজুকতা নেই, আছে এক গভীর ক্লান্তি আর ক্ষোভ।
নীরা, আজকের পর থেকে তুমি আর কখনো আমার কোনো প্রফেশনাল লাইফে ইন্টারফেয়ার করবে না। মানে কি? আমি তোমার বউ না? বউ? নীরা, তুমি নিজেকে সত্যি আমার বউ মনে করো? গত একটা বছর ধরে আমি একটা বউ চেয়েছিলাম, কোনো পালিত মেয়ে নয় যাকে সারা জীবন আমার কোলে করে করতে হবে। একটা বছর কেটে গেছে নীরা, 365টা দিন, অথচ আজ পর্যন্ত এই ঘরের লোকগুলো জানেই না যে তাদের ছেলে নিজের বাসর ঘরে এখনো পরবাসী হয়ে আছে। তুমি কি জানো একটা পুরুষের কাছে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? বাসর রাতে তুমি বালিশের দেয়াল তুলেছিলে। আমি ভেবেছিলাম তুমি ছোট, ভয় পাচ্ছ, তাই মেনে নিয়েছিলাম। কিন্তু একটা বছর পার হয়ে যাওয়ার পরও কি তোমার ভয় কাটলো না? নাকি আমি তোমার কাছে এখনো সেই রাক্ষস রয়ে গেলাম? আমি যখন তোমার একটু কাছে আসতে চেয়েছি, যখনই চেয়েছি আমাদের সম্পর্কটা একটা স্বাভাবিক স্বামী স্ত্রী সম্পর্কের দিকে এগোবে, তখন তুমি কেঁদে কেঁদে একাকার করেছো, নয়তো এমন সব অদ্ভুত আচরণ করেছো যে আমি বাধ্য হয়েছি দূরে সরে যেতে। আমি কি লোহা লক্কর দিয়ে তৈরি নীরা? আমার কি কোনো ফিলিংস নেই? প্রতিদিন রাতে তোমাকে এই বিছানায় শান্তিতে ঘুমাতে দিয়ে আমি যখন সোফায় কুকড়ে শুয়ে থাকি, তখন আমার নিজের উপর নিজের করুণা হয়। মনে হয় আমি কি আদৌ বিয়ে করেছি নাকি কোনো অনাথ আশ্রমের বাচ্চাকে দত্তক নিয়েছি, যার দেখাশোনা করাই আমার একমাত্র কাজ। তোমার প্রতিদিনের এই খামখেয়ালি আর অকারণের সন্দেহ আমি মুখ বুজে সহ্য করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসা ফেলেছিলাম। কিন্তু সেই ভালোবাসার প্রতিদান তুমি কি দিলে? সবার সামনে আমার কলার ধরে অপমান করলে। তুমি কি জানো একটা কর্পোরেট মিটিং এ, একটা অফিসিয়াল ডিনারে একজন পুরুষের সম্মান কতটা দামি? আজ তুমি শুধু আমার কলার ধরো নেই এটা, তুমি আমার আত্মসম্মানটাকে সবার পায়ের নিচে পিষে দিয়েছো। আমি চাইছিলাম আমার পাশে এমন একজন নারী থাকবে যার চোখে তাকালে আমি সারাদিনের ক্লান্তি ভুলে যাব, যাকে আমি আমার জীবনের সব সিক্রেট বলতে পারবো, যার কাঁধে মাথা রেখে আমি একটু শান্তি পাবো। কিন্তু তার বদলে আমাকে কি করতে হয়? সারাদিন অফিস করে এসে তোমার ডল হাউসের ড্রামা সামলাতে হয়, তোমার সন্দেহ সামলাতে হয়। আমি ক্লান্ত নীরা, আমি মানসিকভাবে নিঃস্ব হয়ে গেছি। এই 1 বছরে আমাদের মাঝে কোনো ফিজিক্যাল অ্যাটাচমেন্ট তো দূরের কথা, কোনো মানসিক কানেকশনও তৈরি হতে দিলে না তুমি। একটা দেয়াল শুধু বালিশের ছিল না নীরা, একটা দেয়াল তুমি নিজের মনের চারপাশও তুলে রেখেছো, যেখানে আমি কোনোদিনও ঢুকতেই পারবো না। এভাবে আর যাই হোক, অন্তত সংসার হয় না। আমি আর পারছি না তোমার এই অবুঝ বউ নাটকটা বয়ে বেড়াতে। আমি কি তোমাকে সত্যি লজ্জিত করেছি? হ্যাঁ, করেছো, আর প্রতিদিন করো। তুমি কি জানো আজ আমার কতটা অপমান হয়েছে? আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ডেলটা তোমার এই বাচ্চা মানুষের মতো যেতে জন্য বেচতে যেতে পারে। আমি তো তোমাকে ভালোবাসি বলে এসব করি। এটা ভালোবাসা নয় নীরা, এটা টক্সিসিটি। তুমি এখনো বুঝো না স্বামী স্ত্রী সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস। গত 1 বছর ধরে আমি অনেক সহ্য করেছি, ভেবেছি তুমি বড় হয়ে ম্যাচিউর হবে, কিন্তু না, তুমি আগের মতোই রয়ে গেলে। তুমি কি আমাকে এখন আর ভালোবাসো না? ভালোবাসা দিয়ে পেট ভরে না নীরা। আমি একজন পার্টনার চেয়েছিলাম যে আমার কঠিন সময়ে পাশে দাঁড়াবে, আমার নীরবতা বুঝবে। কিন্তু তুমি শুধু তোমার বালিশের দেয়াল আর সন্দেহ নিয়েই পড়ে দেখো। তুমি কোথায় যাচ্ছ? আমি গেস্ট রুমে ঘুমাতে যাচ্ছি। আজ থেকে আমরা আলাদা থাকবো, অন্তত যতদিন না তুমি নিজেকে বলাতে পারছো। অয়ন আর কোনো কথা না বলে আলমারি থেকে নিজের বালিশ আর কম্বল হাতে নেয়। অয়ন রুম থেকে বেরিয়ে দরজাটা সজোরে বন্ধ করে দেয়। নীরা খাটের উপর ধপ করে বসে পড়ে। তার সারা পৃথিবী যেন ওলটপালট হয়ে যাচ্ছে। এই প্রথম অয়ন তাকে এত কঠিন কথা শুনিয়ে একা ফেলে চলে গেল। পরদিন সকালে অয়ন খুব ভোরে উঠে তৈরি হয়ে নিচে নামে। তার চোখে মুখে রাতের সেই ক্লান্তির ছাপ স্পষ্ট। ড্রয়িং রুমে নীরা বসেছিল, তার চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে আছে। নীরা অয়নকে দেখে আগের মতো চঞ্চল ভঙ্গিতে পথ আটকে দাঁড়ায়। সে ভেবেছিল হয়তো একটু ন্যাকামি করলে অয়নের রাগ জল হয়ে যাবে। আয় যে মিস্টার রাগী জামাই, কোথায় যাওয়া হচ্ছে? আমার সাথে কথা না বলে যাওয়া যাবে না। অয়ন এক মুহূর্তের জন্য থামে। সে নীরার দিকে এক পলক তাকায়, কিন্তু সে চাহনিতে কোনো মায়া নেই, বরং এক ধরনের চরম অবহেলা। সে নীরাকে সম্পূর্ণ ইগনোর করে পাশ কাটিয়ে দরজার দিকে এগিয়ে যায়। অয়ন, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। অয়ন কোনো উত্তর না দিয়ে বাড়ির মেইন গেটের দিকে হাঁটতে শুরু করে। পেছনে আয়েশা বেগম আসছিলেন। কিরে অয়ন, নাস্তা না খেয়ে বেরিয়ে যাচ্ছিস? অফিসের কাজ 1 সপ্তাহ ঢাকার বাইরে থাকতে হবে মা। মিথ্যা কথা, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ। তুমি একা কোথাও যাবে না। অয়ন গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দেয়। নীরা গাড়ি জানালার কাজ পিটতে থাকে।
কিন্তু অয়ন একবারও তার দিকে তাকায় না। গাড়িটা চোখের পলকে গেট পেরিয়ে হাইওয়ের দিকে চলে যায়। নীরা দরজার কাছে স্থাণুর মতো দাঁড়িয়ে থাকে। তার চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে যায়। অয়ন তাকে ছাড়া একদিনও থাকতে পারত না। সেই অয়ন আজ তাকে 1 সপ্তাহের জন্য ফেলে চলে গেল। অয়ন চলে যাওয়ার পর 2 দিন কেটে গেছে। নীরা এই 2 দিন রুম থেকে বের হয়নি। সে শুধু অয়নের বিছানায় ওই ফাঁকা দিকটার দিকে তাকিয়ে থাকে। রাতের আধার নেমে এলো। নীরা আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সে নিজের প্রতিচ্ছবি দেখে। এই সেই নীরা যে গত 1 বছর ধরে অয়নকে জ্বালিয়ে মেরেছে, যার অবুঝপনা অয়নের জীবনটাকে হেল করে দিয়েছিল। আমি কত বড় একটা ভুল করেছি। অয়ন তো আমাকে সব দিয়েছিল, শুধু একটু সম্মান আর বিশ্বাস চেয়েছিল, আর সেটা দিতে পারিনি। নীরা বুঝতে পারে তার এই 17 বছর বয়সের পিচ্ছি তকমাটা আসলে একটা ঢাল ছিল নিজের দায়িত্ব এড়ানোর। সে অয়নের ল্যাপটপটা হাতে নেয়। আজ সে ওটার উপর লালা ফেলে ঘুমাবে না। সে ল্যাপটপটা খুলতেই দেখে অয়ন একটা ফাইলে কাজ করছিল যা সেভ করা ছিল না। কৌতূহল বশত নীরা ফাইলটা চেক করতে গিয়ে অয়নের একটা হিডেন ফোল্ডার ওপেন করে ফেলে, যেখানে অয়নের আইডেন্টিটি কার্ড এবং কিছু ইনভেস্টিগেশন রিপোর্ট। আর এত বড় বিপদের মাঝে থাকে, আর আমি কিনা ওকে সামান্য বন্ধুদের সাথেও মিশতে দেইনি। নীরা দ্রুত অয়নকে কল করার জন্য ফোন হাতে নেয়, কিন্তু রিং হওয়ার আগে ও পাশ থেকে লাইন কেটে যায়। ঠিক সেই মুহূর্তে টিভির স্ক্রিনে নিউজ ব্রেকিং আসে। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এক ভয়াবহ সংঘর্ষ, একটি কালো সেডান গাড়িকে লক্ষ্য করে সন্ত্রাসীদের হামলা। নীরার বুকটা ধক করে ওঠে। ওটা অয়নের গাড়ি ছিল। ঠিক তখন নীরার ফোনে একটা আননোন নম্বর থেকে কল আসে। কলে যান্ত্রিক কণ্ঠ ভেসে আসে। তোমার জামাইয়ের আসল পরিচয় জানলে তুমি নিজেই ওকে খুন করতে, নীরা। সে এখন আমাদের কবজায়। যদি তাকে জ্যান্ত চাও তবে চুপচাপ থাকো। নীরা ফোনের ওপাশে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার সেই শান্ত লাজুক স্বামী আজ এক ভয়ঙ্কর যুদ্ধের মাঝখানে। নীরা বুঝতে পারে এখন তার ভেঙে পড়ার সময় না, এখন তার অয়নের জন্য লড়ার সময়। সে কি পারবে তার জামাইকে ফিরিয়ে আনতে, নাকি এই রহস্যের জালে সব হারিয়ে যাবে? পরের দিন অয়ন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর 3 দিন কেটে যায়। 3টে দিন নীরার কাছে 3 বছরের মতো মনে হয়েছে। সে সারাদিন অয়নের শূন্য ঘরের দিকে তাকিয়ে থাকতো আর কাঁদত। তবে ওই রহস্যময় ফোন কলটি নীরার ভেতরের সব ভয়কে শক্তিতে বদলে দিয়েছে। নীরা চোখের পানি মুছে দ্রুত অয়নের ল্যাপটপটা নিজের কোলের ওপর টেনে নেয়। তার মনে পড়ে গেল এক রাত অয়ন যখন তাকে পড়াশোনার সংসার নিয়ে লেকচার দিচ্ছিল, তখন সে ল্যাপটপের পাসওয়ার্ডটা টাইপ করতে দেখে ফেলেছিল। আমাকে পারতেই হবে। অয়ন আমাকে বাঁচিয়েছে অনেকবার, আজ আমার পালা। নীরা কাঁপা কাঁপা আঙ্গুলে পাসওয়ার্ড টাইপ করল। ল্যাপটপটা খুলতে তার চোখ কপালে উঠল। স্ক্রিন জুড়ে ভেসে উঠল ইন্টেলিজেন্স ব্যুরো অফ ইনভেস্টিগেশন, IBI এর লোগো। নীরা দ্রুত ব্রাউজ করে কিছু হিডেন ফাইল খুঁজে পায়। অয়ন তাহলে কোনো সাধারণ চাকরিজীবী নয়, ও আন্ডারকভার এজেন্ট। নীরা আলমারি লুকোনো ড্রয়ারটা একটা কাঁচি দিয়ে খুঁচিয়ে ভেঙে ফেলে। ভেতর থেকে বেরিয়ে আসে সেই রহস্যময় কালো ফাইলটি। সে পাতা উল্টে দেখতে পায় সেখানে বড় বড় আন্তর্জাতিক অপরাধীদের ছবি আর তাদের ডেরার ম্যাপ। নীরা ম্যাপের ওপর একটা লাল বিন্দু সিগন্যাল দেখতে পায়। ওটা অয়নের গাড়ির লাইভ ট্র্যাকার। নারায়ণগঞ্জে সেই পরিত্যক্ত জুট মিল। অয়ন সেখানেই আছে, আমাকে যেতে হবে। নীরা তার আলমারি থেকে একটা কালো বোরখা বের করে পরে নেয়। ড্রয়ার থেকে অয়নের একটা ব্যাকআপ পিস্তল আর গাড়ির চাবি নিয়ে সে নিঃশব্দে বাসা থেকে বেরিয়ে পড়ে। গ্যারেজ থেকে ছোট গাড়িটা বের করে সে ঝড়ের বেগে নারায়ণগঞ্জের দিকে রওনা হয়। রাত তখন প্রায় 1টা। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরের সেই পরিত্যক্ত জুট মিলটি এখন যেন মৃত্যুর কফিন। চারিদিকে খুটখুটে অন্ধকার। মিলের ভেতরে 20 জন সশস্ত্র সন্ত্রাসী অয়নকে ঘিরে রেখেছে। অয়ন একটি পিলারের সাথে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে, তবে তার চোখে কোনো ভয় নেই। হা হা হা, কিরে অয়ন চৌধুরী, অনেক তো আমাদের পিছনে গোয়েন্দাগিরি করলি, আজ তোর শেষ দিন। জোবাইর আমি একা আসিনি, আমার টিম চারপাশ ঘিরে ফেলেছে, সারেন্ডার কর। মিথ্যা বলিস না, তোর কোনো টিম নেই, তুই একাই এসেছিস হিরো সাজতে। এই তোকে এখন শেষ করছি।
জুবাইর পিস্তল তাক করতেই অয়ন হঠাৎ শরীরটাকে এমনভাবে মোচড় দেয় যে হাতের বাঁধন আলগা হয়ে যায়। সে আসলে আগেই বাঁধন খুলে রেখেছিল, শুধু সঠিক সময়ের অপেক্ষা ছিল। অয়ন এক লাফে জুবাইরের হাতের ওপর লাথি মেরে পিস্তলটা ফেলে দেয়। শুরু হয় এক অসম লড়াই। অয়ন যেন সাধারণ মানুষ নয়, এক অতি মানব। সে তার জ্যাকেটের আড়ালে লুকোনো ছোট ট্যাকটিক্যাল নাইফ বের করে বিদ্যুৎ গতিতে সন্ত্রাসীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। একজনের কবজি কাটছে তো অন্যজনের পায়ে বিধিয়ে দিচ্ছে। তার মুভমেন্ট এতই ফাস্ট যে সন্ত্রাসীরা গুলি করার সুযোগ পাচ্ছে না। না, সবাই ওকে ধর। স্নাইপার, তুই ওকে শুট কর। উপরে তলার অন্ধকার কোণ থেকে একটা স্নাইপার অয়নের বুক লক্ষ্য করে লেজার লাইট স্থির করে। অয়ন তখন 3 জন সন্ত্রাসীদের সাথে লড়াই ব্যস্ত। সে লেজারটা খেয়াল করতে পারছে না। ঠিক সেই মুহূর্তেই মিলের গেট দিয়ে নীরা ভেতরে ঢুকে পড়ে। সে উপরের স্নাইপারকে দেখতে পায় না। অয়ন নীরা বুঝতে পারে পিস্তল দিয়ে গুলি করে সে স্নাইপারকে মারতে পারবে না। সে দ্রুত চারিদিকে তাকিয়ে দেখে প্যানেল বোর্ডের পাশে ফায়ার এক্সটিংগুইশার আর বিশাল একটা কন্ট্রোল লিভার। নীরা কোনো চিন্তা না করে সরাসরি গিয়ে কন্ট্রোল প্যানেলের কাজ ভেঙে ফেলে আর লাল রঙের বড় লিভারটা সজোরে নিচের দিকে টানে। মুহূর্তের মধ্যে পুরো মিলের বিকট শব্দে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সিলিংয়ে থাকা হাজার হাজার স্প্রিংকলার থেকে বৃষ্টির মতো পানি পড়তে শুরু করে। চারিদিকে ধোঁয়ার মতো জলীয় বাষ্প তৈরি হয়। স্নাইপারের লেন্স ঝাপসা হয়ে যায়। তার লেজার লাইট পানির কণার জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এই বুদ্ধিকার। অয়ন সুযোগটা হাতছাড়া করে না। পানির ঝাপটার মধ্যে ঝাপসা পরিবেশে সে নাকি সন্ত্রাসীদের কুপকাত করে জুবাইরকে জাপটে ধরে ফেলে। ঠিক তখনই মিলের বাইরে পুলিশের সাইরেন শোনা যায়। স্পেশাল ফোর্স ভেতরে ঢুকে সব অপরাধীকে বন্দি করে। আধা ঘন্টা পর মিলের বাইরে অঝরে বৃষ্টি পড়ছে। অয়ন ভিজে একাকার হয়ে বাইরে আসে। তার সারা শরীরে ধস্তাধস্তির দাগ, কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সামনেই নীরা দাঁড়িয়ে আছে, তার বোরখা অর্ধেক ভেজা, চোখে রাজ্যের ভয় আর মমতা। নীরা, তুমি এখানে কিভাবে? আর এই ফায়ার অ্যালার্ম? আমি না আসলে তো ওই লোকটাই তোমাকে মেরে ফেলতো। তুমি খুব খারাপ অয়ন, আমাকে কেন বলনি? তুমি কত বড় বিপদে থাকো। নীরা দৌড়ে গিয়ে অয়নকে শক্ত করে জড়িয়ে ধরে। অয়ন প্রথমে একটু থতমত খেয়ে যায়, তারপর সেও 2 হাত দিয়ে নীরাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আজ নীরার আলিঙ্গনে কোনো শিশুসুলভ জেদ নেই, আছে স্বামীকে হারানোর তীব্র হাহাকার আর ফিরে পাওয়ার আনন্দ। আমি তোমাকে বিপদে ফেলতে চাই না নীরা। আমি ভেবেছিলাম তুমি এই জগৎটা বুঝবে না। আমি সব বুঝি অয়ন, আমি হয়তো ছোট, কিন্তু আমি তোমার বউ। এখন থেকে তুমি কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যাবে। অয়ন নীরার কপালে একটা দীর্ঘ চুমু খায়। বৃষ্টির পানিতে তাদের সব ভুল বোঝাবুঝি ধুয়ে যায়। অয়ন বুঝতে পারে তারই পিচ্ছি বউ আসলে তার সবচেয়ে বড় শক্তি। সেই রাতের ঘটনার পর অয়ন আর নীরা কয়েকদিন বিশ্রাম নিয়েছে। অয়নের জখমগুলো ধীরে ধীরে শুকিয়ে আসছে। আজ সকালের আবহাওয়াটা বেশ মনোরম। অয়ন ঘুম থেকে উঠে নিচে নেমে এসে অবাক হয়ে যায়। ডাইনিং টেবিলে ধোয়া ওঠা সাদা পরোটা, ডিম ভাজি আর সুজির হালুয়া সাজানো। নীরা খুব পরিপাটি করে একটা নীল রঙের শাড়ি পরে চুলগুলো একপাশে বেনুনি করে রেখেছে। তাকে আজ ভীষণ সুন্দরী আর ম্যাচিও লাগছে। নীরা, আজ কি সূর্য পশ্চিম দিকে উঠছে নাকি? তুমি এত সকালে রান্না করে? বড়া তো জামাইয়ের জন্যই নাস্তা বানাবে। বসুন আপনি, আমি চা নিয়ে আসছি। অয়ন চেয়ারে বসে নীরার হাতের নাস্তা খেতে শুরু করে। নীরা পাশে দাঁড়িয়ে অয়নের হাতের ক্ষতে খুব মমতায় মলম লাগিয়ে দেয়। তুমি অনেক বদলে গেছো নীরা। আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমার সেই ফুচকা খুঁড়বো। ফুচকা এখনো খাই, তবে এখন থেকে আপনার খেয়ালও রাখবো। আমি কাল থেকে কলেজে নিয়মিত যাব। অয়ন নীরার হাতটা ধরে নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে। নীরা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে। তাদের মাঝে এখন আর কোনো লুকোচুরি নেই, কোনো দেয়াল নেই। রাত ঘনিয়ে এসেছে। অয়ন রুমে ঢুকে দেখে সারা ঘর মৃদু সুগন্ধি মোমবাতি জ্বলছে। বিছানার ওপর সেই বালিশের পাহাড় বা চিনির মহাপ্রাচীর আর নেই। নীরা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছিল। অয়ন পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আজকে তবে বর্ডার খোলা? বর্ডার অনেক আগে ভেঙে গেছে অয়ন। আমি খুব বোকা ছিলাম, তাই আপনার ভালোবাসা বুঝতে দেরি করেছি। আমিও তো কম দোষ করিনি, তোমাকে ছোটভাবে অবহেলা করেছি। আর করবেন না তো।
কখনো না। অয়ন নীরাকে কোলে তুলে বিছানায় নিয়ে যায়। আজ রাতে আর কোনো সোফা নয়, কোনো দূরত্ব নয়। দীর্ঘ 1 বছরের অপেক্ষার পর আজ তাদের বাসরাত পূর্ণতা পায়। দুজনের হৃদয়ের স্পন্দন এক হয়ে যায় এক গভীর ভালোবাসার চাদরে। সময় বয়ে চলে। 2 মাস পরের কথা। অয়ন এখন অফিসের কাজে কিছুটা চাপ মুক্ত। নীরাও তার পড়াশোনা মন দিয়ে করছে, কিন্তু গত কয়েকদিন ধরে নীরার শরীরটা ভালো যাচ্ছে না। অয়ন তাকে নিয়ে উত্তরার একটা নামকরা হসপিটালে আসে। চেক আপ শেষে ডক্টর অয়নকে কেবিনের ভেতরে রাখেন। অভিনন্দন মিস্টার অয়ন, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী 2 মাসের প্রেগনেন্ট। অয়ন খুশিতে আত্মহারা হয়ে যায়। সে ডক্টরকে ধন্যবাদ দিয়ে দ্রুত নীরার কেবিনে ঢোকে। তার হাতে একগুচ্ছ লাল গোলাপ আর নীরার প্রিয় চকলেটের বক্স। নীরা, তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে বড় সুখ দিয়েছো। আমাদের ঘরে ছোট্ট একটা অয়ন বা নীরা আসছে। আমি জানতাম, আমার ভিতরে কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল। এখন থেকে তোমার সব কাজ আমি করব, তুমি শুধু বিশ্রাম নেবে। নীরা মুচকি হাসে। অয়ন তাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে। বাড়ির সবাই এই খুশির খবরে মহা আনন্দিত। হসপিটাল থেকে ফেরার পর 2 দিন কেটে গেছে। রাত তখন 11টা। অয়ন ফ্রেশ হয়ে খুশি মনে বেডরুমে ঢোকে। সে ভেবেছিল নীরাকে নিয়ে আজ একটু গল্প করবে, কিন্তু ঢোকার সাথে সাথে অয়ন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়ে। বিছানার মাঝখানে আবার সেই পুরনো দৃশ্য। 5-6টা বড় বড় বালিশ আর কোলবাড়ি দিয়ে নীরা আবারও এক বিশাল দেয়াল বানিয়ে রেখেছে। নীরা দেয়ালের ওপাশে বসে ল্যাপটপ দেখছিল। অয়ন মাথায় হাত দিয়ে বলে, এসব কি নীরা? আবার বালিশের দেওয়াল কেন? আমরা তো সব ঠিক করে ফেলেছিলাম। একদম কাছে আসবেন না বলে দিচ্ছি। আপনি আপনার ওই পাশেই থাকুন। আরে হঠাৎ হলোটা কি? আমি কি আবার কোনো অপরাধ করেছি? অপরাধ করেননি, তবে আপনি মানুষটা খুব ভয়ঙ্কর। ডাক্তার বলেছে আমার পেটে বাচ্চা আছে। আপনি যে বড় লম্বা আর চওড়া মানুষ, রাতে ঘুমের ঘোরে যদি আমার উপর হাত পা তুলে দেন, আমার পিচ্চিটা তো চ্যাপটাই হয়ে যাবে। কি বলছো এসব নীরা? আমি কি ছোট্ট বাচ্চা নাকি যে ঘুমের ঘুরে কাউকে চ্যাপ্টা করে দেব? না বাপু, আমি কোনো রিস্ক নিতে পারবো না। আমার বাবুর জন্য আপনাকে আজ থেকে সোফায় ঘুমাতে হবে অন্তত 9 মাস। 9 মাস সোফায়? নীরা, এটা জুলুম। আমি বাবার দাবি নিয়ে বলছি, আমি সাবধানে থাকবো। না, একদম না। আপনি গেলে বাবু ভয় পাবে। যান, বালিশ নিয়ে সোফায় যান। অয়ন অসহায়ভাবে নিজের বালিশটা হাতে নিয়ে সোফার দিকে এগোয়। সে বুঝতে পারে তার বউ যতই পরিণত হোক, তার ভেতরে সে অবুঝ পাগলামিটা কখনোই যাবে না। আর এই পাগলামিটাই তো অয়নকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। অয়ন সোফায় শুয়ে নীরার দিকে তাকিয়ে হাসে। নীরা দেয়ালের ওপাশ থেকে মুখ বের করে জিহ্বা বের করে ভেংসি কাটে। অয়ন মনে মনে ভাবে, আন্ডারওয়ার্ল্ড খাপানো এজেন্ট অয়ন চৌধুরী সব যুদ্ধে জিতলেও নিজের পিচ্ছি বউয়ের কাছে আজীবন হেরে থাকতে বেশি ভালোবাসে। সমাপ্ত।